আজকে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের একটা ড্রয়িং এর তো আমরা কিছু জিওমেট্রি শিখছি। আজকে কিছু পোরশন হলো থিওরিটিক্যাল পোরশন থাকবে কিন্তু তোমাদের। কিছু থিওরিটিক্যাল পোরশন। সো আমরা ফার্স্টে যেটা দেখছিলাম একটু যদি আমি দেখি ড্রয়িং গুলার। এখানে কিন্তু আমরা এলিমেন্ট গুলা নিয়ে ডিসকাশন করেছিলাম। একটা গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজ বলছিলাম আর একটা ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ বলছিলাম। এটা আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর এলিমেন্ট। এবং গ্রাফিক্স ল্যাঙ্গুয়েজের ভিতর একটা টার্ম ছিল সেটা হলো লাইন টাইপস। আজকে হলো আমরা বিভিন্ন টাইপের লাইন নিয়ে ডিসকাস করব। কারণ হলো একটা ড্রয়িং মানেই হলো অনেকগুলো লাইনের সামেশন অথবা কম্বিনেশন। এখন কোন লাইনটাকে কি বলে সেটাই যদি আমি না জানি তাহলে আমরা ড্রয়িংটা হয়তো ঠিকমতো ড্র করতে পারবো না। তো আজকে আমাদের মেইন টপিকটাই থাকবে হলো টাইপস অফ লাইন। এখন একটু দেখো আমরা প্রত্যেকটা লাইন কিভাবে ড্র করতে হয় এবং কোনটাকে কি বলে সেটার আমরা কিছু ডিটেলস কথাবার্তা দেখব। সো এখানে হলো কয়েকটা টাইপস তোমাদের দেওয়া আছে, দেখো ভিজিবল লাইন, হিডেন লাইন, সেন্টার লাইন, ডিমেনশন লাইন এবং কনস্ট্রাকশন লাইন। কোনটাকে কি বলে সেটা একটু ভালো মতো দেখো। ভিজিবল লাইন হলো আমরা যখন একটা অবজেক্টকে ড্র করতেছি, যে অবজেক্টটাকে দেখে আমরা আমাদের আউটার যে বাউন্ডারিগুলা যেগুলো ভিজিবল মনে হবে সেই বাউন্ডারি লাইনগুলাকে বলা হয় হলো ভিজিবল লাইন। আর এটাকে হলো আমরা একটা সলিড লাইন দ্বারা ড্র করি এবং কিছুটা বোল্ড আকারে কিন্তু ড্র করি। আর হিডেন লাইনটা হলো একটু দেখো আমাদের লাইনটা হলো এরকম ডট ডট করে অথবা হ্যাচ করে ড্র করা হয়। জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস না। একটা আমরা লাইন দিব, ছোট লাইন, গ্যাপ থাকবে, আবার ছোট লাইন, আবার গ্যাপ, ওয়ান কাইন্ড অফ ড্যাশের মতো, ফিল ইন দ্য গ্যাপসের মতো আমরা যেরকম দেখি এরকম কিছু গ্যাপ গ্যাপ আকারে যেই লাইনগুলো ড্র করব সেটাকে বলা হলো হিডেন লাইন। সেন্টার লাইনটাও কিছুটা ভিজিবল লাইনের মতো, আমরা যখন ফিগার দেখব তখন হয়তো ভালোভাবে আরো ডিটেলসেও বুঝতে পারবো যে কোনটাকে সেন্টার লাইন বলে। ধরে নাও যে তোমার একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট বরাবর যদি তুমি সেন্টারের কোনো পয়েন্ট বরাবর যদি লাইন ড্র করো সেটাকে আমাদের বলা হয় হলো সেন্টার লাইন। আমরা যখন ফিগার দেখব আরো ডিটেলসে দেখব। আর ডিমেনশন লাইন যেটা আছে, কোনো একটা অবজেক্টে তুমি যদি ডাইমেনশন আইডেন্টিফাই করে দাও, যেই লাইনের মাধ্যমে আইডেন্টিফাই করে দিচ্ছ সেটাকে বলা হয় হলো ডাইমেনশন লাইন। এবং এটা লেখার কিছুটা সিস্টেম আছে, দেখো ধরে নাও যে এই যে একটা রেক্টেঙ্গেল আছে। এখন এই রেক্টেঙ্গেলে তোমার লেনটা ধরে নাও যে 3 ফিট আছে, আমি একটু ভুল করছি, দাঁড়াও। ধরে নাও যে একটা ডাইমেনশনের আমাদের একটা রেক্টেঙ্গেল আছে। এখন এই রেক্টেঙ্গেলের কি অবভিয়াসলি ডাইমেনশন দিতে দিতে হবে। ধরে নাও এটা 3 ইঞ্চি আর এটা 4 ইঞ্চি। সো এখন আমরা এই আউটার ফেস থেকে এই পাশে যে আউটার ফেস এতটুক পোর্শন পর্যন্ত হলো আমাদের ডাইমেনশনটা। সো আমাদের দুই সাইডে দুইটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে এবং এর মাঝখানে লাইনটাকে অ্যারো দিয়ে আইডেন্টিফাই করে দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই যে যে 3 ইঞ্চি যেটা আছে সেটা ভিতরে লেখা নাও যেতে পারে। ভিতরে দেখা যাচ্ছে যে তোমার অবজেক্টটা খুব ছোট, সেটা তুমি ভিতরে এখানে 3 ইঞ্চি যদি লেখো বোঝা নাও যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা করি এরকম ভাবে দিয়ে দিই পুরাটা, এবং তখন এখানে ডাইমেনশনটা হলো আমরা বাইরে দিয়ে দিই। বাইরেও আমরা ডাইমেনশন দিয়ে দিতে পারি এবং আমরা তো ফিগারের সামনের দিকে আরো দেখবো যে কিভাবে ডাইমেনশনটা বাইরেও দেওয়া যায়। বাট আমাদের দুই সাইডে দুইটা অ্যারো থাকতে হবে। আর কনস্ট্রাকশন লাইনও হলো আমি একটা অবজেক্ট ড্র করার সময় অনেকগুলা লাইন কনস্ট্রাক্ট করে আমাদের মেইন অবজেক্টটা ড্র করে থাকি। সো এই টাইপের লাইনগুলোকে বলা হয় হলো কনস্ট্রাকশন লাইন। এখন এইখানে একটা জিনিস আছে, আমরা হিডেন লাইনটা কখন ড্র করব। তুমি একটা অবজেক্ট আছে বাট তুমি ওটা দেখতে পাচ্ছ না, সামনে থেকে দেখার কারণে তুমি ওটা দেখতে পাচ্ছ না, বাট ইন রিয়েলিটিতে অবজেক্টটা এক্সিস্ট করে। সো ওই অবজেক্টটাকে তুমি বোঝানোর জন্য যে লাইনটা ইউজ করবা সেটাকে বলা হচ্ছে হলো হিডেন লাইন। এবং এটাকে এরকম ভাবে ড্র করতে হয়। আমরা প্রত্যেকটা লাইনে যখন ফিগার দেখব তখন হয়তো বুঝতে পারবা। একটু দেখো ভিজিবল লাইন, একটা রেক্টেঙ্গেল ড্র করতেছি, এই যে যে লাইন দিয়ে ড্র করতেছো দেখো
এই লাইনগুলাকে বলা হচ্ছে হলো ভিজিবল লাইন অথবা অবজেক্ট লাইন। সো একটা অবজেক্টকে আমার আইডেন্টিফাই করে দেওয়ার জন্য এখানে আমাদের 4টা লাইন লাগতেছে। এই লাইনগুলাকে আমরা বলবো হলো অবজেক্ট লাইন অথবা ভিজিবল লাইন, যেটা কিনা আমাদের আউটলাইন রিপ্রেজেন্ট করে থাকে। এবং এই লাইনগুলা একটু ডার্ক কালারে আমাদের ড্র করতে হবে। ডার্ক কালার না, একটু ডার্ক করে, লাইক তোমার পেন্সিলের প্রেসারটা একটু কন্ট্রোল করতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো হিডেন লাইন। হিডেন লাইনটা কি একটু দেখো। এই যে যে অবজেক্টটা তোমার কাছে এখানে আছে, তুমি যখন এই দিক থেকে দেখা ট্রাই করলে তুমি কি দেখতে পাবা? এরকম একটা কি রেক্ট্যাঙ্গেল দেখতে পাবা না? দুইটা রেক্ট্যাঙ্গেল আছে, এরকম একটা বক্স তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই হলো সেই বক্সটা। এখন এই পাশ থেকে তুমি যখন দেখতে পাচ্ছ এই যে যে আমার সারফেসটা আছে, এটা কিন্তু ফুল সলিড সারফেস, এটার ভিতর কোনো কিছু আমরা আর দেখতে পাচ্ছি না। বাট তুমি সেম অবজেক্টটা যখন এই দিক থেকে দেখবা, তখন কি এই লাইনটা কি দেখা যাবে না? এবং এই লাইনটা কিন্তু এই এজ থেকে একদম এই পাশের এজ পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস। আর তুমি যখন এই সাইড থেকে দেখতেছো, তখন আমি এই লাইনটা আর দেখতে পাচ্ছি না। এই যে পিছের এখানে যে লাইনটা আছে সেটা দেখতে পাচ্ছি না। বাট যখন এই সাইড থেকে দেখবা তখন ওই লাইনটা ভিজিবল হবে। সো তাহলে এটা কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি আমার লাইনটা প্রেজেন্ট আছে, বাট আমি যেই সাইড থেকে দেখতেছি সেই সাইড থেকে ভিজিবল হচ্ছে না। সো সেই লাইনটাকে আমি রিপ্রেজেন্ট করব হলো হিডেন লাইনের মাধ্যমে। এবং এখানে কিন্তু অলরেডি একটা লাইন আছে, যেটা কিনা এই লাইন। এবং এই লাইনগুলোকে আমরা ডট ডট দিয়ে আইডেন্টিফাই করব। যে এই যে যখন অ্যারো দিচ্ছ অথবা ডট ডট গুলা দিচ্ছ, সেটা লেখারও কিন্তু একটা মানে রুলস আছে অথবা একটা ক্রাইটেরিয়া আছে। আমাদের দেখো আউটার যে এইজটা সেখানে কিন্তু কন্টিনিউয়াস আছে, তার মানে এখানে লাইনটা শুরু হলে এখানে শেষ হবে। এই দুইটা ফিগার দেখলে একটু ভালো মতো বুঝতে পারবা। এইটা দ্বারা বোঝাচ্ছে যে আমার লাইনটা এখান থেকে শুরু হচ্ছে, এতটুকু পোর্শন পর্যন্ত কন্টিনিউয়াস, বাট আলটিমেটলি আমাদের লাইনটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে। সো তুমি যখন হিডেন লাইন দিবা, তখন একদম এই যে আউটার যে ফেসটা আছে সেইখান থেকে শুরু করতে হবে। এরকম কয়েকটা ছোট ছোট ডট অথবা ড্যাশেস লাইন দিয়ে তোমার শেষ করতে হবে। তাহলে এই দুইটা ফিগারের মধ্যে কারেকশন কি বুঝতে পারছো, অথবা হিডেন লাইন আমরা কি কখন দিব সেটা বুঝতে পারছো? ওই লাস্টে ফাঁকা রাখবো কেন, ওই যে আচ্ছা, লাস্টে এটা লিড ফাঁকা না, স্পেস? তুমি দেখা যাচ্ছে ডট ডট দিতে দিতে আলটিমেটলি দেখা যাচ্ছে এই লাইনগুলা কিন্তু ইকুয়াল স্পেসে। একটু ভালো মতো দেখো, এই লাইনগুলা কিন্তু ইকুয়াল স্পেসে। এটা জিনিসটা এমন না যে ফাঁকা আছে। এই লাইনটাই তো এই লাইন হিসেবে কন্টিনিউয়াস হচ্ছে, তাই না? আলটিমেটলি কিন্তু লাইনটা এখান থেকে আসছে, তাহলে একটা গ্যাপ আছে, এই যে আবার লাইন, আবার গ্যাপ, আবার লাইন, আবার গ্যাপ, লাইন হচ্ছে এই যে আলটিমেট। এই লাইনটা তো এখান থেকে কন্টিনিউয়াস এসে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই লাইনটাই হলো এটা কন্টিনিউয়াস। ঠিক আছে? বাট এখান থেকে যখন আমরা করতেছি গ্যাপ দ্বারা বোঝাচ্ছে এখানে তো আর কোনো এই বরাবর যদি কোনো লাইন থাকতো, তাহলে হয়তো আমি গ্যাপ দিয়ে শুরু করতে পারতাম। বাট যেহেতু এটাই একদম আমাদের বাউন্ডারি লাইন, দ্যাটস ওয়াই আমাদের এস থেকে শুরু করতে হবে। নাও ক্লিয়ার? বোঝা গেছে হিডেন লাইনটা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এরপরে দেখো আমাদের সেকশন লাইন আছে। সেকশন লাইন দ্বারা বোঝাচ্ছে আমি যখন কোনো একটা অবজেক্টকে কেটে ফেলবো, একটা অবজেক্টকে আমি যখন কাটবো, কাটা পোর্শন যেটুকু কাটা পড়তেছে সেই কাটা পোর্শনকে আমরা একটা লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে বলা হয় হলো সেকশন লাইন। এবং এই লাইনগুলো হলো কিছুটা হ্যাচেস করে আমার ফুল অবজেক্টে কন্টিনিউয়াস আমরা দিয়ে দিতে পারি। এবং লাইনগুলো হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ড্র করতে হয়। এখন ফুল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মেজার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট তুমি এমনভাবে ড্র করবা যাতে দেখে মনে হয় যে হ্যাঁ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এটা একটু দেখো, আমাদের এই যে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে তুমি যদি এই বরাবর কেটে দাও, এই যে এই বরাবর কাটতেছো কিন্তু, এই বরাবর কেটে দিচ্ছ, কেটে দেওয়ার পর তুমি কি দেখতে পাবা?
কতটুকু পোর্শন কাটা পড়তেছে? এই যে সলিড সারফেসটা আছে এই পোর্শনটা কি কাটা পড়তেছে না? এই সলিড সারফেসটা কিন্তু কাটা পড়তেছে। তো যে পোর্শনটা কাটা পড়তেছে সেটাকে আমরা হলো এরকম ইনক্লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিছু লাইন আকারে ড্র করে দিচ্ছি এবং এটাকে বলতেছে হলো সেকশন লাইন। আর এখানে যে সার্কেলটা আছে এটা হলো হলো সার্কেল, যেহেতু এটা কাটা পড়েনি এই কারণে আমি আর এখানে কোনো হ্যাচ লাইন দিইনি। সিমিলারলি দেখো এখানে কিছু পোর্শন কাটা পড়ছে, দ্যাটস ওয়াই আবার সেকশন লাইন আমি দিয়ে দিয়েছি। তাহলে আমরা সেকশন লাইন কাইন্ডলি একটু আবার ম্যাম বুঝিনি এইভাবে। বুঝিনি। আচ্ছা দেখো সেকশন লাইনটা হলো কি বলছে, indicates the material that has been cut through in a sectional view, এবং এই লাইনটা আমাদের ড্র করতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা তোমার কাছে এটা ধরে নাও, এখন কিন্তু আমরা 3D অবজেক্ট নিয়ে চিন্তা করতেছি, ভালো মতো দেখো। এটা তোমার কাছে একটা কিউব আছে, কিউবটাকে তুমি হলো এই বরাবর কেটে দিবা, এই যে এই বরাবর কাটতেছো, কাটলে তুমি কি দেখতে পাবা? সেম জিনিসটাই তো দেখতে পাবা, তাই না? এখন আমি যদি ব্যাক পোর্শনটা দেখি তাহলে যেটা দেখতে পাবো সেটা ড্র করি, দেখো এই যে সেম ভাবে এতটুকু পোর্শন, এই যে এই পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এইটুকু পোর্শন দেখতে পাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে এইটুকু পোর্শন আমি এখানে দেখানোর ট্রাই করতেছি, তাহলে এই যে এইটুকু কি কাটা পড়ছে না? কাটার পরেই তো আমি এই ফেসটুকু অথবা এই সেকশনটুকু পেলাম, তখন এই লাইনটাকে আমরা বলবো হলো সেকশনাল লাইন। দ্যাট মিনস এই লাইনটা অথবা এই ফেসটা কাটা পড়ছিল সারফেসটা, এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ড্র করছি। তাহলে এখন বুঝতে পারছো? ম্যাম ফুল কাটে বলবো সেকশনাল লাইন, সেকশন লাইন। বুঝতে পারিনি, একটু আবার বলো। ম্যাডাম এই যে আপনি বলেন না ফেসটা ওই যে যতটুকু আমরা দেখতে পাচ্ছি কাটা পড়ছে, এটা না ওই দেখতে পুরোটা সেকশন পাচ্ছি লাইন না, আছে। সেকশন লাইন একটু কোনটা এক্স্যাক্টলি? একটু দাঁড়াও আমি বলি। আমি এই অবজেক্টটা এখানে কেটে দেখাচ্ছি, দেখানো ট্রাই করছি, এটা কিন্তু দেখতে পাচ্ছি না। অ্যারো যদি আমি এই সাইডে দিতাম তাহলে হয়তো আমি দেখতে পেতাম এই ফেসটা। এই যে। আর সেকশনাল লাইন হলো এই যে এইগুলা সেকশনাল লাইন, এগুলা সেকশনাল লাইন, এই যে। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু দেখার বোঝার ট্রাই করো। এই যে লাইনটা তুমি দিছো এটা হলো কাটিং লাইন, এই বরাবর তুমি কেটে ফেলতেছো, এবং কাটার একটা অ্যারো সাইন কিন্তু থাকে, দুই সাইডে হলো দুইটা অ্যারো থাকে। এই অ্যারো দ্বারা বোঝাচ্ছে তুমি এই বরাবর কাটবা, কাটার পরে এখান থেকে দেখবা, আর এতটুকু পোর্শন তুমি ফেলে দিবা। ফেলে দেওয়ার পর তুমি কি দেখতেছো সেটা হলো তোমার ড্র করতে হবে। তো তোমার অ্যারোটা যদি এই সাইডে থাকতো তাহলে তুমি এই সাইড থেকে দেখার ট্রাই করতা, আর অ্যারোটা যেহেতু এই সাইডে আছে দ্যাটস ওয়াই আমরা এই পাশ থেকে দেখব। সিমিলারলি দেখো আমাদের অ্যারোটা যদি এই সাইডে আমি দিয়ে থাকি তাহলে আমি এই দিক থেকে দেখব, আর এই সাইডে দিয়ে থাকলে আমার অবজেক্টটা এই ভিউ থেকে দেখতে হবে। সো অ্যারোটা কোন দিকে দেওয়া থাকে সেটার উপরও ডিপেন্ড করতেছে আমি অবজেক্টটা কোন সাইড থেকে দেখতেছি। নাও ক্লিয়ার হইছে সেকশন লাইন? এই যে দেখো লাইনগুলো ড্র করা আছে, এগুলোকে আমরা বলতেছি সেকশনাল লাইন। বলো। ম্যাম এই বলো, দ্বিতীয় ডের মধ্যে নিচের সেকশন লাইন পছন্দ করা আছে। বুঝতে পারিনি, কোশ্চেনটা একটু আবার করো। ম্যাম 2 নাম্বার চিত্রে নিচের যে পোর্শনটা সেকশন লাইন দিয়ে ওই হুম এ এ হুম এটা জি এটা। হুম এখন যদি অ্যারোটা যদি উল্টা হয় তাহলে কি এটাও উপরে চলে যাবে, মানে ওদিক থেকে দেখবো এটা? হ্যাঁ, এই যে এই সাইড থেকে তুমি দেখবা, দেখলে সেম ফিগারটাই আসবে, এরকম ভাবে এখানে হ্যাচ লাইন হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আচ্ছা তাহলে আমরা সেকশন লাইন বুঝতে পারছি। এরপরে দেখো সেন্টার লাইন। সেন্টার লাইন দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটা অবজেক্টের সেন্টারকে আমরা ইন্ডিকেট করে দেওয়ার জন্য আমরা যেই লাইনটা ইউজ করি সেটাকে বলা হয় হলো সেন্টার লাইন। যেমন একটা সার্কেল, সার্কেলে কি অবভিয়াসলি একটা সেন্টার থাকবে অথবা একটা সেন্ট্রয়েড থাকবে।
তো সেন্টার বরাবর অথবা সেন্ট্রয়েড বরাবর আমরা যেই লাইনটা ড্র করব সেটাকে বলা হচ্ছে হলো সেন্টার লাইন। এটা কিভাবে করা হয় একটু দেখো। আমরা এটা করতে পারি যে মাঝখানে একটা প্লাস সাইন দিয়ে চারিদিকে হলো আমরা একটা লাইনটা মানে কন্টিনিউয়াস করে দিতে পারি এবং মাঝখানে একটা সেন্টার করে। তাহলে এই সার্কেলের সেন্টার লাইন হলো এই যে এটা, এটাকে বলা হয় হলো সেন্টার লাইন। সিমিলারলি দেখো এই অবজেক্টের সেন্টার লাইন হলো এটা, এই যে সেন্টার লাইন দ্বারাই বোঝাচ্ছে যে আমাদের যেই লাইনটা হলো কোন একটা অবজেক্টের সেন্টার পয়েন্ট ইন্ডিকেট করতেছে। এরপরে দেখো ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইনটা একটু ইম্পর্টেন্ট, কারণ হলো একটা অবজেক্ট তুমি যখন ড্র করতেছো তখন হলো এই অবজেক্টটা ইনকমপ্লিট হবে আনটিল তুমি এর ডাইমেনশন না দিবা। সো তুমি যে কোনো কিছুই লাইন ড্র করো না কেন, প্রত্যেকটা অবজেক্টের সব কিছু ডাইমেনশন তোমার দিয়ে দেওয়া লাগবে। যে তুমি একটা লাইনের ডাইমেনশন দিলা আরেকটা লাইনের দিলা না, এরকম কিন্তু করা যাবে না। সো সেই ক্ষেত্রে দেখো আমাদের একটা অবজেক্টের লেন্থ অথবা মেজারমেন্ট বোঝার জন্য আমরা যে ডাইমেনশনটা ইউজ করি অথবা যে লাইনটা ইউজ করি সেটাকে বলা হলো ডাইমেনশন লাইন। এই যে এই লেন্থটা দেখো 20 ফিট হতে পারে অথবা মিটার হতে পারে, তাহলে এই যে যে লাইনটা আছে সেটাকে আমরা বলতেছি ডাইমেনশন লাইন। এবং দুই সাইডে দুইটা অ্যারো থাকবে আর ভার্টিক্যাল একটা লাইন। আর এই লাইনটা হলো আমাদের সেন্টার লাইন, এই যে দেখো, যেটা কিনা সার্কেলের সেন্টার লাইন ইন্ডিকেট করতেছে। এখন ডাইমেনশন লাইন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা এক্সটেনশন লাইন আকারেও রিপ্রেজেন্ট করতে পারি, নোটের মাধ্যমে দিতে পারি, লিডার লাইনের মাধ্যমে দিতে পারি, অথবা ডাইমেনশন নাম্বারের মাধ্যমেও দিতে পারি। এখন একটু দেখো নোটের মাধ্যমে কিভাবে দেওয়া সেটা আমি পরে বোঝাচ্ছি। লিডার লাইনটা বোঝার ট্রাই করো। এই যে যে সার্কেলটা তুমি এখানে কিভাবে লিখবা 10 ইঞ্চি অথবা ডায়ামিটার যে 10 কিভাবে লিখবা? সো সেটা লেখার জন্য দেখো এই যে একটা সোজা লাইন টেনে এরকম ভাবে লিখে দিছে, ওয়ান কাইন্ড অফ ইনক্লাইন ভাবে লিখে দিছে, সেই লাইনটাকে বলা হয় হলো লিডার লাইন। তো কোনো একটা ডাইমেনশনকে আমাদের ইন্ডিকেট করার জন্য আমরা হয়তো কিছুটা ইনক্লাইন এবং কিছুটা হরিজন্টাল পোর্শন আকারে একটা ডাইমেনশন লাইন ড্র করতে পারি, সেটাকে বলা হয় হলো লিডার লাইন। সিমিলারলি দেখো এই যে আমাদের যে অবজেক্টটা আছে এটার কি অবভিয়াসলি কি একটা রেডিয়াস আছে, এই যে এতটুকু পোর্শনের। তাহলে এই যে যে আমাদের যে অ্যারো দিয়ে এই যে এভাবে যে লিখছে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লিডার লাইন। এখন এখানে একটু দেখো এক্সটেনশন লাইন। এখন এই যে যে এখান থেকে এতটুকু পোর্শন পর্যন্ত যে হাইটটা সেটা কি আমরা এখানেও তো লিখে দিতে পারতাম যে 13, বাট এটাকে কিছুটা আমরা এক্সটেন্ড করে নিয়ে আসতেছি, এক্সটেন্ড করে বাইরের দিকে লিখতেছি। তাহলে এই ডাইমেনশনটাকে আমরা বলতেছি হলো এক্সটেনশন লাইন। সো কোনো একটা অবজেক্টের ডাইমেনশন আমরা ওই অবজেক্টের ট্রু লেন্থেও দেখাতে পারি অথবা এক্সটেনশন লাইন ড্র করেও দেখাতে পারি, বাট এমনভাবে ড্র করতে হবে যাতে আমাদের অবজেক্টটা কোনো ক্লামসি না হয় এবং সবগুলা ডাইমেনশন যাতে দেওয়া থাকে। আর নোট দ্বারা বোঝাচ্ছে মিস জেনারেল। এক্সটেনশন লাইনটা বুঝি নাই। বলো। এক্সটেনশন লাইনটা আরেকবার বুঝিয়ে ভালো হতো। আচ্ছা এক্সটেনশন লাইনটা একটু দেখো, এখানে যে আমার 13 লেখা যেই ডাইমেনশনটা, 13 লেখা যে ডাইমেনশনটা সেটা কি বোঝাচ্ছে আমাদের হরিজন্টাল প্লেন থেকে ভার্টিক্যাল হাইটটা হলো 13, এই যে এতটুকু 13। তো আমি তো এটা এখানেও লিখে দিতে পারি 13। এখানে কোনো অবজেক্টের ভিতরে তুমি ওরকম ভাবে ডাইমেনশন দিতে পারবা না, এটা যেহেতু এই যে ব্লু পোর্শনটা সলিড অবজেক্ট, এই সলিড অবজেক্টের ভিতরে ওরকম ভাবে ডাইমেনশন দেওয়া যাবে না, হয়তো তোমার বাইরে দিতে হবে, আদারওয়াইজ এক্সটেনশন লাইন ড্র করে দিতে হবে। এই যে যে লাইনটা ড্র করলা এই যে এতটুকু পোর্শন পর্যন্ত এখান থেকে, এটাকে আমরা বলতেছি এক্সটেনশন লাইন। এখানে যেহেতু সার্কেল আছে তুমি এক্সটেনশন লাইনটা পরের ফিগারে দেখো, এই যে এখানে বুঝতে পারবা। দেখো এই যে যে অবজেক্টটা আছে সেটার এটার ডাইমেনশনটা হলো আমাদের 38, তাহলে তো তুমি ডাইমেনশন লাইন দিয়ে বোঝাতে পারতেছো। সিমিলারলি আমাদের এই যে যে বাইরের যে অবজেক্টটা আমি কিন্তু এখানে লিখতে পারতাম, নিচেও লিখতে পারতাম, অথবা এর ভিতরে তো লেখা যাবে না, তো এটা হয় আমি উপরে লিখতে পারি অথবা নিচে লিখতে পারি। এবং এটা 64 দেওয়া আছে এই যে উপরে ডাইমেনশন লাইনের মাধ্যমে।
আর এই পাশে যেটা দেখো, আমার ভার্টিক্যাল হাইটটা এই দিকেও দিতে পারতাম, এই দিকেও দিতে পারতাম, কোনো সমস্যা নেই। বাট তুমি ট্রাই করবা যে কোনো একটা সাইডে সবগুলা ডাইমেনশন গুলা দিতে ট্রাই করার। হয় সবগুলা লেফটে দিবা অথবা সবগুলা রাইটে দিবা। এটা যেহেতু একটা ছোট অবজেক্ট, দ্যাটস ওয়াই কিন্তু আমরা সবগুলা হয় লেফটে অথবা রাইটে দিতে পারবো। বাট অনেক সময় দেখা যাচ্ছে যে বড় যেই অবজেক্ট থাকে অথবা অনেক বেশি কমপ্লেক্স অবজেক্ট থাকলে শুধু লেফটে দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। বাট ইন জেনারেল কেস আমরা ট্রাই করব যে কোনো এক সাইডে আমাদের ডাইমেনশন গুলো দেওয়ার। বাট এখানে যখন আমি দিতে চাচ্ছি, আমি তো এইখানের মাঝখানে দিতে পারবো না 28। এই যে যে লাইনটা তুমি এক্সটেন্ড করে নিয়ে আসলে, এটাকেই বলা হচ্ছিল এক্সটেনশন লাইন। সিমিলারলি এই যে যে এইটুকুকে এক্সটেনশন করলা, এটাকে মেইনলি হলো আমাদের বলা ছিল এক্সটেনশন লাইন। এই যে দেখো আমরা এক্সটেন্ড করে নিয়ে আসতেছি কিছুটা, ডাইমেনশন ইন্ডিকেট করে দেওয়া যায়। এখন ডাইমেনশন লাইন হলো আবার লেখার, আমি তোমাদের আরেকটা যে জিনিস বলছিলাম, আমরা দুই সাইডে আউটার সাইডে দুইটা বাউন্ডারি দিয়ে মাঝখানে একটা অ্যারো লাইন দিয়ে দিতে পারি। আবার আমাদের ভার্টিক্যাল যে লাইনটা আছে, এই যে দুই সাইডে দুইটা বাউন্ডারি দিয়ে বাইরের দিকেও কিন্তু আমরা অ্যারো দিয়ে দিতে পারি। আর ভিতরের দিকে আমাদের ডাইমেনশনের যে ভ্যালুটা সেটা দিয়ে দিতে পারি। এটা তখন দেওয়া হয় যখন তুমি ড্র করে ফেলছো, করার পর লেখার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্টে অ্যারোর স্পেসটা পাচ্ছ না, সেই ক্ষেত্রে হলো আমরা বাইরের দিকে অ্যারো দিয়ে বোঝা দিতে পারি। বাট একই জিনিস মিন করতেছে। এই যে দেখো, এটা আমরা ভিতরের দিকেও লিখতে পারতাম, বাইরের দিকে। বাট ভিতরের দিকে দিলে দেখা যাচ্ছে যে খুবই ক্লামজি হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা বাইরের দিকে দিয়ে ট্রাই করছি। এর পরেরটা যদি আমরা একটু দেখি, লিডার লাইনটা দেখো, এই যে কিছুটা ইনক্লাইন করে থাকে আবার হরিজন্টাল ভাবে চলে যায়, এবং এটারও কিন্তু একটা আমাদের লেন্থ অথবা কত ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে ড্র করতে হয় সেটার কিন্তু একটা স্পেসিফিকেশন দেওয়া আছে। এই যে ইনক্লাইন লাইনটা 45, 30 অথবা 60 ডিগ্রি হতে হবে। আর আমার হরিজন্টাল যেই শোল্ডারটা আছে সেটা 3 to 6 মিলিমিটার। এগুলো মেনটেন করা খুবই ডিফিকাল্ট, বাট ইন জেনারেল কেসে ট্রাই করবো যখন লিডার লাইন দেওয়ার তখন একটু ইনক্লাইন করে এই যে শোল্ডারটা একটু কম রাখার। এভাবে আমরা লিডার লাইন ড্র করতে পারি। আর এটা মেইনলি দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সার্কেল অথবা অন্য কোনো কিছু সার্কুলার টাইপের কিছু ইন্ডিকেট করে দেওয়ার জন্য লিডার লাইনটা ইউজ করি। ব্রেক লাইনটা ইম্পর্টেন্ট। ব্রেক লাইনটা দ্বারা বোঝাচ্ছে, এই ধরে নাও যে তোমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটা 50 ফিটের। তো তুমি ফুল 50 ফিট, তো তোমার কাছে দেখা যাচ্ছে একই অবজেক্ট কন্টিনিউয়াসলি 50 ফিটে আছে এবং এর ভিতরে কোনো চেঞ্জ নেই। সো 50 ফিটের লাইন তুমি ড্র না করে এর মাঝখান বরাবর কিন্তু তুমি ব্রেক লাইন ইউজ করতে পারো। এটা আমরা দেখা যাচ্ছে যে গ্রাফেও অনেক সময় করে থাকি, যে ব্রেক লাইন করি। এবং ব্রেক লাইনটা এটাই তিন ভাবে করা যেতে পারে, একটা শর্ট ব্রেক লাইন, লং ব্রেক লাইন আর সিলিন্ড্রিক্যাল ব্রেক লাইন। তো শর্ট ব্রেক লাইনটা দেখো, এই যে আমাদের কোনো একটা মেটাল শেপের অথবা উড শেপের ক্ষেত্রেও যদি ডাইমেনশনটা বোঝাতে চাই, এগুলো কিন্তু সবকিছু ডাইমেনশন মেজারমেন্টে ইউজ করতেছে। এই লাইনটাকে হলো আমরা কিছুটা জিগজ্যাগ ফর্মে লিখে দিই, এই যে, এবং এই সিম্বলটা কিন্তু ব্রেকের। সো জিগজ্যাগ যে পোর্শনটা থাকে সেটা হলো আমরা ব্রেক লাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো, এই যে লং ব্রেক লাইনের ক্ষেত্রেও এরকম ভাবে থাকতেছে, আমরা একটা ব্রেক লাইন জিগজ্যাগের মতো দিচ্ছি। তার মানে হলো এই অবজেক্টটা হলো কন্টিনিউয়াস, এবং এখানে যতটুকু পোর্শন কাটা পড়ছে এই পাশেও কিন্তু সেম সিমিলার কন্টিনিউয়াসই আছে। এই টাইপের লাইনগুলোকে আমরা ব্রেক লাইন বলতে পারি, লং। আর সিলিন্ড্রিক্যাল ব্রেক লাইনটা একটু দেখো, আমাদের ব্রেক লাইনটা কিছুটা সিলিন্ড্রিক্যাল শেপে থাকবে, এই যে এরকম সিলিন্ড্রিক্যাল শেপে আমরা যদি কেটে দিই, এবং এই হ্যাচ লাইন দ্বারা বোঝাচ্ছি কিন্তু এখানে আমাদের কাটা পড়ছে, দ্যাট মিনস অবজেক্টটা আমাদের এখানে সলিড অবজেক্ট ছিল। এইটা দ্বারা কি বোঝাচ্ছে একটু বলো তো, সলিড পোর্শন কোনটা আর হলো পোর্শন কোনটা? বলো, এই অবজেক্টটা
আচ্ছা আমি বলে দিচ্ছি, যে দেখো। অংশটুকু একটু গাঢ় করা ম্যাডাম। হ্যাঁ, এই যে এইটুকু ফাঁকা পোর্শনটা হলো আমাদের হলো পোর্শন। তার মানে এখানে ম্যাম। যেই আমাদের অবজেক্টটা আছে এইটুকু হলো হলো পোর্শন আর এইটুকু হলো আমাদের সলিড পোর্শন। যেহেতু আমরা ব্রেক লাইনের মাধ্যমে দেখানোর ট্রাই করতেছি, আমরা ডাবল ব্রেক লাইনও ইউজ করে দেখাতে পারি, এই যে এরকম। এবং এখানে যে রেডিয়াসটা মেনটেন করা হয়, কিছু একটা মানে টিপিক্যাল ডাইমেনশন তোমার দেওয়া আছে, 1/3 আর হতে পারে অথবা 1/2 আর হতে পারে। আর দ্বারা বোঝাচ্ছে এই অবজেক্টের আমার রেডিয়াসটা কতটুকু, এই যে এতটুকু পর্যন্ত রেডিয়াস। সেটার 1/3 হতে পারে এতটুকু উইথ, অথবা 1/2 হতে পারে। তাহলে কোনো একটা কন্টিনিউয়াস অবজেক্টকে আমরা অনেক সময় ব্রেক লাইনের মাধ্যমেও রিপ্রেজেন্ট করতে পারি। এরপরে দেখো প্যান্থম লাইন, সেটা দ্বারা বোঝাচ্ছে, তুমি যদি এটা দেখো, আমাদের কোনো একটা অবজেক্ট আছে বাট অবজেক্টটা হলো মুভিং অথবা মুভমেন্ট হওয়ার মতো কোনো একটা অবজেক্ট আছে। সো মুভমেন্ট যে হচ্ছে, এখন ওই অবজেক্টটা তো তুমি অ্যাকুরেট মানে শেপটা তো তুমি নাও পেতে পারো, অথবা অ্যাকচুয়াল যেই শেপটা সেটা তুমি নাও পেতে পারো। সেইটা যেই লাইনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতেছি সেটাকে বলতেছে প্যান্থম লাইন। এখন এখানে দেখো কেন আমরা এই লাইনটা ইউজ করি, আমরা বোঝানোর জন্য, কি বোঝানোর জন্য, মুভিং পার্টস গুলা যেগুলো আছে সেটা শো করার জন্য আমরা প্যান্থম লাইনটা ইউজ করতে পারি। একটু দেখো এই ফিগারটা, এটা এখানে একটা জয়েন্ট করা আছে কিন্তু, এবং এই রেসপেক্টে কিন্তু এটা হলো আমাদের মেইন অবজেক্ট, বাট এই জিনিসটা কিন্তু কিছুটা মুভেবল, মুভ করে এখানে ছিল আগে এই পজিশনে ছিল, দেন তারপরে এখানে চলে আসছে। সো এই শেপটা দেখে আমি কিন্তু বুঝতে পারি যে আমার অবজেক্টের অ্যাকচুয়াল লেন্থ কত অথবা অ্যাকচুয়াল ডাইমেনশনটা কত। যখনই এখানে চলে আসবে তখন কিন্তু আমি ওরকম ভাবে অ্যাকচুয়াল ডাইমেনশনটা নাও পেতে পারি। সো মুভিং কোন অবজেক্টকে বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এটা। আর এখানে তোমাদের আমি বলছিলাম যে কে কোন পেন্সিল ইউজ করবা, তোমরা ফার্স্ট ক্লাসে হয়তো জিজ্ঞেস করছিলা। বিভিন্ন টাইপের লাইন ড্র করার সময় আমাদের কোন পেন্সিল দিয়ে করলে বেটার হয় সেটার একটা আইডিয়া তোমার দেওয়া আছে এখানে। আচ্ছা এই ফিগারটা একটু দেখো, আমি হলো তোমাদেরকে র্যান্ডমলি জিজ্ঞেস করব যে কোনটা কি বোঝাচ্ছে, সেটা হলো তোমরা আমাকে বলবা। এখানে দেখো আমাদের একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটার কিছু ডাইমেনশন দেওয়া আছে এবং কিছু অ্যারো সাইন দ্বারা তোমার ইন্ডিকেট করে দেওয়া আছে। এখন দেখো এ বি সি ডি এরকম কিছু অ্যালফাবেট দ্বারা দেওয়া আছে। আমাকে কেউ একজন বলো তো এ কি হবে? এই যে এ লাইনটা আছে সেটা কি মিন করতেছে বলো? সেন্টারের দূরত্ব। আচ্ছা সেন্টার টু সেন্টারের দূরত্ব তো ইন্ডিকেট করতেছে, তাহলে কি লাইন এটা? সেকশন ডাইমেনশন লাইন কিন্তু এটা। ডাইমেনশন লাইন ম্যাম। এক্স্যাক্টলি ডাইমেনশন লাইন। আচ্ছা বিটা কি ইন্ডিকেট করতেছে সেটা বলো। বিটা দেখো এক্সটেনশন এক্সটেনশন লাইন, ম্যাডাম এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন দেওয়া আছে। সিটা ম্যাম লিডার লাইন। লিডার লাইন কিন্তু, লিডার লিডার লাইন এক্স্যাক্টলি। তারপর ডি ম্যাম মিস এটা লিডার লাইন কি হবে? এই যে ডিটা, এই যে দেখো লিডার লাইন, লিডার করে দেওয়া আছে না? লিডার লাইন কি ছিল? ইনক্লাইন থাকবে, তারপর একটু হরিজন্টাল, তারপর ডি কি? জি মিস বুঝতে পারছি। ম্যাম এটা যে এটা খুবই ইজি, এই ডি যদি না পারো তাহলে তো তোমাদের কিছুই পড়া হলো না। সেন্টার লাইন। সেন্টার লাইন এক্স্যাক্টলি। আর ইটা কি এবার বলো? এটা ভিজিবল লাইন। এক্স্যাক্টলি ভিজিবল লাইন। তাহলে এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারলাম যে একটা অবজেক্টকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য কিন্তু আমাদের অনেকগুলা লাইন আমরা ইউজ করতেছি। দেখো এই যে সিম্পল একটা অবজেক্টের প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা নাম আছে, সেই কারণে হলো আমাদের টাইপস অফ লাইনটা জানা প্রয়োজন, আদারওয়াইজ আমরা অবজেক্টটাকে অ্যাকুরেটলি ঠিকমতো ড্র করতে পারবো না কিন্তু।
সেই ছিল মোটামুটি আমাদের লেটারিং না, টাইপস অফ লাইন পর্যন্ত। তোমাদের ম্যানুয়ালেও দেখবা যে প্রত্যেকটা টাইপের কিছু এক্সাম্পল দেওয়া আছে। সো ওই ওয়াইজ হলো আমরা টাইপস অফ লাইনগুলো ডিটেলসে একটু দেখে নিব। আচ্ছা, এটুক পোর্শন পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে, একটু বলো তো। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমি তাহলে অফ করতেছি। আচ্ছা, আমরা তাহলে আমাদের নেক্সট টপিকটাতে চলে যাব। আমাদের টাইপস অফ লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে নিউ টপিকটা করব সেটা হলো সলিড অবজেক্ট। তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে যে সলিড অবজেক্টটা কি। এখানে একটু দেখো, তোমার ডেফিনেশনে বলে দেওয়া আছে। সলিড অবজেক্টটা হলো আমাদের কোনো একটা অবজেক্টের তিনটা ডাইমেনশন থাকবে, একটা লেন্থ থাকবে, একটা ব্রেথ থাকবে, আর একটা হাইট থাকবে অথবা থিকনেস থাকবে। এরকম টাইপের তিনটা ডাইমেনশনের একটা অবজেক্টকে আমরা বলবো হলো সলিড অবজেক্ট। এখানে দেখো একটা ফিগারে তোমার সলিড অবজেক্ট দেওয়া আছে, একটা কিউব অথবা রেক্টেঙ্গেল দেখানো ট্রাই করছে। এখানে রেক্টেঙ্গেল না, কিউব। সো এখানে দেখো তোমার লেন্থ আছে, ব্রেথ আছে, হাইট আছে। সো দ্যাটস মিন্স আমরা এই অবজেক্টটাকে কিন্তু বলতে পারবো যে একটা সলিড অবজেক্ট। এরপরে দেখো আমার এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমার দেখার উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা ভিউ ড্র করতে পারি। তাহলে তুমি দেখো আমাদের আগে যে ফিগারটা ছিল, আচ্ছা আমার এখানে যে অবজেক্টটা ছিল, আমি যদি এই ডিরেকশন থেকে দেখি, আচ্ছা আমরা যখন কোনো একটা অবজেক্টকে দেখবো, দেখার সময় কিন্তু আমাদের একটা অ্যারো সিম্বল দেওয়া থাকে, এবং এই অ্যারো সিম্বলটা মিন করে যে আমরা ওই অবজেক্টটাকে এখান থেকে দেখবো, এই সাইড থেকে দেখবো। এই সাইড থেকে দেখবো মানে কি, তুমি এখানে দাঁড়ায় যাবা, দাঁড়ানোর পরে তুমি কি দেখতে পাচ্ছ সেই অবজেক্টটা তোমার ড্র করতে হবে। এখন তুমি যদি এই সাইড থেকে অ্যারো সাইন দিয়ে দাও এবং সামনে যে ভিউটা দেখতে পাবা সেটাকে বলা হলো ফ্রন্ট ভিউ। আচ্ছা, সিমিলারলি আমি যদি এই অবজেক্টটাকে এই সাইড থেকে দেখার ট্রাই করতাম, তখন হলো আমার এই অবজেক্টটার ফ্রন্ট ভিউ হয়ে যেত এই সারফেসটা। সিমিলারলি আমি যদি উপরের থেকে দেখার ট্রাই করি, তখন হয়ে যেত আমার ফ্রন্ট ভিউটা এটা। এফ বি দ্বারা আমি বোঝাচ্ছি হলো ফ্রন্ট ভিউ। সো আমার অ্যারো সিম্বল অথবা দেখার উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন ভিউ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তুমি এই অবজেক্টটার ক্ষেত্রে একটু চিন্তা করো, অবজেক্টটাকে যদি আমি এই সাইড থেকে দেখি, এই যে এই সাইড থেকে দেখো, তাহলে আমরা কি দেখতে পাবো, লেন্থটা দেখতে পাবো আর হাইট দেখতে পাবো। সো লেন্থ আর হাইট আমরা যেই ভিউ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব, সেই ভিউটাকে বলা হয় হলো ফ্রন্ট ভিউ। সো এটা যদি তোমার ফ্রন্ট ভিউ হয়ে যায়, একটু ভালো মতো দেখো, এই যে আমার হ্যাচ লাইনটা থেকে বোঝা ট্রাই করো, এই জিনিসটা তুমি দেখতে পাবা, এই ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছ। সো তোমার যখন ফ্রন্ট ভিউ ফিক্সড হয়ে যাবে, তোমার হাতের যেই লেফট সাইড আছে সেটাকে বলা হয় হলো লেফট ভিউ, এবং হাতের যে রাইট সাইড আছে সেটাকে বলা হয় হলো রাইট ভিউ, আর টপ পোর্শনটাকে বলা হয় হলো টপ ভিউ, আর বটমের যে পোর্শনটা আছে সেটাকে আমরা বলি হলো বটম ভিউ। এখন তুমি যদি এই পাশটাকে ফ্রন্ট ভিউ ধরতা, যদি এই সাইড থেকে দেখতা, তাহলে আমাদের লেফট ভিউটা কোনটা হয়ে যেত বলো তো? আমার কোশ্চেনটা কি ফ্রন্ট ভিউটা লেফট ভিউ। হ্যাঁ, ফ্রন্ট ভিউটা লেফট। আচ্ছা আমি একটু বলতেছি, আমি এই অবজেক্টটাকে এই সাইড থেকে দেখার ট্রাই করতেছি, দেখলে আমি যেই জিনিসটা দেখতে পাবো, কি দেখতে পাচ্ছি, লেন্থটা দেখতে পাবো। তুমি সামনে দাঁড়ায় আছো, লেন্থটা দেখতে পাবা আর হাইটটা কিন্তু দেখতে পাবা। সো লেন্থ আর হাইট যখন দেখতে পাবা, এটা যখন ফ্রন্ট ভিউটা ফিক্সড হয়ে যাবে, এরপরে হলো তোমার বাকি ভিউগুলো ফিক্সড করতে হবে। সো আমার ফ্রন্ট ভিউ ফিক্সড হয়ে গেছে, ফ্রন্টের লেফটে যে পোর্শনটা অথবা তোমার হাতের যে পোর্শনটা থাকতেছে, এই যে এই সারফেসটা, এটা তখন হয়ে যাবে লেফট ভিউ।
আর এই পাশে সারফেসটা হয়ে যাবে তখন রাইট ভিউ, কারণ তোমার হাতের ডান সাইড আর এটা বাম সাইড। আর উপরের পোর্শনটাকে বলা হয় হলো টপ ভিউ, আর নিচের পোর্শনটাকে বলা হয় হলো বটম ভিউ, আর এই পোর্শনটাকে বলা হয় হলো ব্যাক ভিউ। এখন সিমিলারলি একটু দেখো, তুমি যদি এই পাশ থেকে দেখতাম অ্যারোটা এই সাইড থেকে আসতেছে, তখন আমাদের উপর থেকে উপর না, কিন্তু এই যে এই দিক থেকে পিছে থেকে দেখতেছো, পিছে তুমি আসো, উপর না পিছে থেকে, এখানে দেখা যাচ্ছে না, বাট তুমি ধরো যে এই জায়গাটাতে আসো, তুমি এই জায়গাটাতে আসো, সেই সাইড থেকে তুমি যখন দেখবা তখন আমাদের লেফট ভিউ আর রাইট ভিউ কোনটা হবে বলো তো? ম্যাম রাইট ভিউ হবে, লেফট ভিউ উল্টে যাবে মিস। রিভার্স হয়ে যাচ্ছে কিন্তু। তো আমাকে দেখতে হবে যে কোন অ্যারোটা কোন দিকে দেওয়া আছে অথবা কোন সাইড থেকে আমরা দেখতেছি। সিমিলারলি দেখো, আমরা তো টপ ভিউ যখন দেখব, উপর থেকে যখন তুমি তাকাচ্ছ তখন কি দেখতে পাবা সেটা একটু বলো। কোন দুইটা ডাইমেনশন দেখতে পাচ্ছ উপর থেকে তাকালে? এই যে উপর থেকে তাকাচ্ছ, এখন হলো এখানে আসো, উপর থেকে তাকাচ্ছ, লেন্থ আর ব্রেথ লেন্থ আর ব্রেডটা শুধু দেখা যাবে। লেন আর ব্রেডটা কিন্তু দেখা যাবে। আর সো কোনো একটা অবজেক্টে তুমি যখন লেন্থ আর ব্রেডটা দেখতে পাচ্ছ তখন ওইটাকে আমরা বলবো হলো টপ ভিউ, এবং টপ ভিউকে অনেক সময় কিন্তু আমাদের প্ল্যান ভিউ বলে। তাহলে এই যে দেখো, আমরা আমাদের সেম আগে 2D হবে না? হ্যাঁ, আমরা কিন্তু এখন 3D থেকে 2D তে কল্পনা করতেছি অথবা দেখা ট্রাই করতেছি, কারণ আমাদের ভিজুয়ালাইজেশন যেটা, এটা তো 3D তো ওভাবে দেখতে পারে না, তুমি সামনে যেটা দেখতে পাবা সেটাই ড্র করবা। আচ্ছা, তাহলে দেখো ফ্রন্ট ভিউটা কি আসতেছে, লেন্থ আর হাইটটা দেখতে পাচ্ছ, আর টপ ভিউটা আসতেছে হলো আমাদের লেন্থ আর ব্রেডটাকে দেখতে পাচ্ছ। তো আমরা ভিউ গুলা বুঝতে পারলাম যে কোনটা টপ ভিউ কোনটা ফ্রন্ট ভিউ, এছাড়া আরো কয়েকটা ভিউও কিন্তু আমরা দেখলাম। এখন এটা কিন্তু একটা অর্থোগ্রাফিক প্রজেকশনকে রিপ্রেজেন্ট করতেছে। সো একটা অর্থোগ্রাফিক প্রজেকশনকে আমাদের রিপ্রেজেন্ট করতে অ্যাটলিস্ট ফ্রন্ট ভিউ আর টপ ভিউটা লাগবে, অথবা অ্যাটলিস্ট দুইটা ভিউ আমাদের প্রয়োজন, যেই দুইটা ভিউ এর মাধ্যমে আমি লেন্থ আর হাইট জানবো, উইথ আর লেন্থটা আমি জানতে পারবো, তাহলে আমরা একটা অর্থোগ্রাফিক প্রজেকশন ড্র করতে পারবো অথবা রিপ্রেজেন্ট করতে পারবো। সো অর্থোগ্রাফিক প্রজেকশনটা কি সেটা আমরা আরেকটু পরে দেখতে পাবো, বাট আপাতত জেনে রাখো যে ফ্রন্ট ভিউ আর টপ ভিউটা কি। এরপরে দেখো আমাদের এখানে একটা অবজেক্ট আছে, এখন এই অবজেক্টটাকে যদি তুমি এই সাইড থেকে দেখো, এই সাইড থেকে তুমি দেখতেছো, তাহলে ফ্রন্ট ভিউতে তুমি কোন দুইটা ডিমেনশন দেখতে পাবা বলো তো? এই সাইড থেকে আরো দিছো, তাহলে ফ্রন্ট ভিউতে আমাদের কোন দুইটা 5 সেন্টিমিটার আর Breadth and height. একটু ভালো 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার মানে ব্রেথ আর আমাদের যে এই যে যে লেনটা দেওয়া আছে এবং এখানে যে হাইটটা দেওয়া আছে, এই জিনিসটাই হলো আমরা দেখতে পাবো। তাহলে দেখো, এই যে ফ্রন্ট ভিউতে আমরা কি দেখতে পেলাম, 5 সেন্টিমিটার, আর আমাদের 10 সেন্টিমিটারের যে হাইটটা সেটা দেওয়া আছে। এখন এই অবজেক্টটার তুমি যদি টপ থেকে দেখা ট্রাই করো, টপ থেকে দেখতেছো উপর থেকে, তাহলে কোন দুইটা ডাইমেনশন দেখতে 4 পাবো? সেন্টিমিটার হুম 4 সেন্টিমিটার বাই 4 5 সেন্টিমিটার সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। তাহলে দেখো এই যে এই ডাইমেনশনটা দেখতে পাচ্ছ, দ্যাট মিন্স এইটা দেখতে পাচ্ছ আর এইটা দেখতে পাচ্ছ। এই যে যে লাইনটা আছে, এই লাইনটাই হলো এটা, এই পাশে লাইনটা এটা। তাহলে আমরা টপ থেকে দেখলে আমরা উইথ আর যে লেনটা আছে অথবা যে ব্রেডটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে 3D অবজেক্ট থেকে একটা 2D অবজেক্টের কিরকম কি ভিউ আসতে পারে সেটা হলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন চলে আসো, আমরা কিছু হলো টার্ম শিখবো, যেমন হলো পলিহেড্রন। পলিহেড্রনটা জিনিসটা কি সেটা একটু দেখবো, কারণ হলো আজকে আমরা যে ড্রয়িং গুলো আমরা কিন্তু এখনো ড্রয়িং এ যাইনি, আমরা কিছু থিওরিটিক্যাল পোর্শন দেখতেছি। সো ড্রয়িং এ যাওয়ার আগে আমাদের কিছু টার্ম জানতে হবে। সেইখানে দেখো পলিহেড্রন বলে একটা টার্ম আছে। পলিহেড্রন জিনিসটা কি?
আমরা যদি ডেফিনেশনটা দেখি, the solid which is bounded by plane surface or faces is called polyhedron. তার মানে আমাদের কোনো তল অথবা কোনো ফেস দ্বারা আবদ্ধ কোনো সলিড অবজেক্টকে আমরা বলবো হলো পলিহেড্রন। এবং এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, রেগুলার পলিহেড্রা, মিস এটা আরেকবার। প্রিজম, পিরামিড। বলছি, পলিহেড্রন হলো একটা সলিড অবজেক্ট, যেই সলিড অবজেক্ট অনেকগুলা প্লেন দ্বারা বাউন্ডেড থাকে। একটা প্লেন সারফেস থাকবে অথবা এর কিছু ফেসেস থাকবে, যে ফেসেস গুলা নিয়ে একটা সলিড অবজেক্ট তৈরি হচ্ছে, এটাকে বলা হয় হলো পলিহেড্রন। তোমরা ফিগার দেখলে হয়তো বুঝতে পারবা। দেখো এই যে রেগুলার পলিহেড্রা দ্বারা কি বোঝাচ্ছে সেটা দেখো। এখানে দেখো আমাদের একটা অবজেক্ট আছে, অবজেক্টটা হলো কয়েকটা ট্রায়াঙ্গেলের সমষ্টি দিয়ে তৈরি হচ্ছে। এই যে যে এক একটা ট্রায়াঙ্গেল যেটা পাচ্ছ, এটাকে বলা হচ্ছে হলো একটা সারফেস, প্লেন সারফেস। সিমিলারলি এই যে যে আরেকটা ট্রায়াঙ্গেল পাচ্ছ, এটাকে আমরা বলতেছি প্লেন সারফেস। এবং এটার পিছে কিন্তু আরেকটা আছে, একটু আমার কার্সরটা ভালো মতো দেখো, এই যে এরকম একটা আমাদের আরেকটা ট্রায়াঙ্গেল পিছে আছে। যেহেতু পিছে আছে, তুমি কি পিছের অবজেক্টটা কি দেখতে পাবা বলো তো? তুমি তো সামনে থেকেই দেখা ট্রাই করবা। সো পিছে না ম্যাডাম, আমি যেই লাইনটা দেখতে সামনে পাবো থেকে না, দেখা যাচ্ছে না। সামনে থেকে দেখা যাবে না, যেই লাইনটা আমি দেখতে পাবো না সেটাকে আমরা কোন লাইন দ্বারা রিপ্রেজেন্ট করি বলো তো? টপ ম্যাম ওই যে তুই কিন্তু পড়ে আসছি, হিডেন লাইন, হিডেন লাইন। এক্স্যাক্টলি, হিডেন লাইন। হিডেন লাইন। তাহলে এখানে দেখো এই যে আমরা কিছু ডট ডট করে দিয়ে দিয়েছি। সো যেহেতু আমরা সামনে থেকে দেখতেছি, সো এই লাইনটা আমরা দেখতে পাচ্ছি না, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই লাইনটা আছে। সিমিলারলি আমাদের বটমের ক্ষেত্রেও কিন্তু এই যে একটা আমাদের ফেস অথবা প্লেন আছে, সারফেস আছে, একটা প্লেন সারফেস আছে। যেহেতু আমরা সাইড থেকে দেখতে পাবো না নিচের এই লাইনটা, দ্যাটস ওয়াই এটাকে আমরা ব্রেক লাইন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এখন দেখো আমরা কিন্তু প্রত্যেকটা প্লেন ড্র করলাম। এই প্লেন গুলা নিয়ে হলো আমাদের যে অবজেক্টটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো পলিহেড্রন অথবা রেগুলার পলিগন। এখানে তিনটা অথবা চারটা যে পলিগন আছে সেটা নিয়ে হলো আমাদের একটা অবজেক্ট তৈরি হচ্ছে। তাহলে এই চারটা অবজেক্ট নিয়ে আমাদের যে একটা প্লেন সারফেস তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি পলিহেড্রা। আর এখানে একটু দেখো আমাদের যে প্লেন সারফেস গুলো আছে, প্লেন সারফেসে যে আউটার যে বাউন্ডারি গুলো আছে অথবা যে এজ গুলো আছে সেগুলাকে আমরা বলতেছি হলো এজ, অথবা বাউন্ডারি যে লাইন গুলো আছে সেগুলাকে আমরা বলতেছি এজ। আর যে সারফেসটা তৈরি করতেছে সেটাকে আমরা বলতেছি হলো ফেস। সো প্লেন সারফেসকে আমরা বলে থাকি হলো ফেস, আর প্লেন সারফেসের যে বাউন্ডারি লাইন সেটাকে আমরা বলে থাকি হলো এজেস। এখানে দেখো দুইটা এজ নিয়ে হলো আমাদের একটা প্লেন সারফেস তৈরি হচ্ছে। সিমিলারলি এটার ক্ষেত্রে আমরা বলতে পারি দুইটা এজ। তাহলে আমরা এখানে যেহেতু চারটা প্লেন সারফেস নিয়ে তৈরি হচ্ছে, দ্যাটস আমরা এটাকে বলতেছি হলো টেট্রাহেড্রন। এরপরে দেখো পলিহেড্রন কি হবে। টেট্রাহেড্রনে আমি কি বলছিলাম, আমাদের চারটা সারফেস থাকতেছে কিন্তু রেগুলার। আর কিউবের ক্ষেত্রে অথবা হেক্সা হেড্রনের ক্ষেত্রে আমাদের কয়টা থাকতেছে? 6টা থাকবে। এই যে দেখো এটা একটা, এই পাশে একটা, এটা একটা, নিচে একটা আছে, এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা। আমাদের চার সাইডে 4টা, আর টপ আর বটমে হলো আরো 2টা, টোটাল 6টা নিয়ে আমাদের যেই প্লেন সারফেসটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলতেছি হলো হেক্সা হেড্রন অথবা কিউব। সিমিলারলি এই টেট্রাহেড্রনে দেখো এই পাশে একটা আছে, এই যে বটমের একটা, এই পাশে একটা, আর পিছে কিন্তু আরেকটা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে যেহেতু 4টা প্লেন নিয়ে তৈরি হচ্ছে, সো দ্যাটস আমরা এটাকে বলতেছি হলো টেট্রাহেড্রন। আর অক্টাহেড্রন কি হবে আমাদের? 8টা ইকুইল্যাটেরিয়াল ট্রায়াঙ্গেল। দ্যাট মিনস আমাদের অক্টাহেড্রনে যে ট্রায়াঙ্গেল গুলা থাকবে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল গুলা কিন্তু সমবাহু ত্রিভুজ। এই যে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, পিছে একটা আছে। সো উপরের 4টা, নিচে 4টা, সো এই 4টা নিয়ে হলো আমাদের অক্টাহেড্রন
তৈরি হচ্ছে। তাহলে আমরা কি পলিহেড্রন জিনিসটা কি বুঝতে পারছি? সো পলিহেড্রনে যদি কারো কোনো অবজেকশন না থাকে, এটা জাস্ট জানার জন্য, এমন না যে খুব বেশি জি ইম্পর্টেন্ট, ম্যাম বুঝতে পারছি। জাস্ট জানার জন্য একটু জেনে রাখো, নাহলে আমরা যখন ড্রয়িং করব তখন হয়তো বুঝতে টাফ হয়ে যাবে। এরপরে দেখো প্রিজম। প্রিজম মোটামুটি তোমরা ফিজিক্সে পড়ে আসছো, আলোর বিচ্ছুরণ অথবা লাইটের যে রিফ্লেকশনের জিনিসটা দেখছো, যে আমরা প্রিজমের ভিতর দিয়ে লাইট পাস করলে 7টা কালারে সেটা ডিভাইড হয়ে যায়। সো তাহলে প্রিজমের কিন্তু আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সো ক্যারেক্টারিস্টিক্সটা কি? আমাদের একটা সলিড অবজেক্ট, যে অবজেক্টের আমাদের বেস এবং ইন্ড মানে টপ বেস আর বটম বেস যেটা থাকবে সেটা সেম সাইজের এবং সেম শেপের হবে, আর প্রত্যেকটা ফেস অথবা প্রত্যেকটা সাইড একটা আরেকটার প্যারালাল হবে। তাহলে একটু দেখো, ফার্স্ট আমরা ট্রায়াঙ্গুলার প্রিজমের ক্ষেত্রে দেখি। এটা হলো আমাদের টপ বেস অথবা টপ পোর্শন, আর এটা হলো আমাদের বটমের যে বেসটা আছে। এইটাও ট্রায়াঙ্গেল, উপরেরটাও কিন্তু ট্রায়াঙ্গেল, এবং দুইটা সাইজ এবং শেপ কিন্তু সেম। সিমিলারলি দেখো এখানে যে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু অপোজিট যে রেক্ট্যাঙ্গেলটা আছে এই রেক্ট্যাঙ্গেলে প্যারালাল, এটা একদম সেম একটা রেক্ট্যাঙ্গেল প্রডিউস করতেছে, অথবা এই রেক্ট্যাঙ্গেলটা এই পাশে রেক্ট্যাঙ্গেলে প্যারালাল হচ্ছে। সো আমাদের এটা তখন আমরা বলবো ট্রায়াঙ্গুলার প্রিজম, যেহেতু আমাদের বেসটা ট্রায়াঙ্গুলার শেপে আর প্রত্যেকটা এজ আরেকটা এজের প্যারালাল হচ্ছে। সিমিলারলি দেখো পেন্টাগোনালের ক্ষেত্রে কি হবে, আমরা তো পেন্টাগন ড্র করে আসছি। তো আমাদের বেসটা যদি পেন্টাগন টাইপের হয় তখন ওই প্রিজমকে আমরা বলবো পেন্টাগোনাল প্রিজম। সিমিলারলি হেক্সাগোনাল, অক্টাগোনালও আমরা বুঝতে পারছি। এবং আমাদের বেস গুলা দেখো, টপ এবং বটমের বেস গুলা ইকুয়াল শেপের হবে, উপরেরটা পেন্টাগন হলে নিচেরটাও পেন্টাগন হবে। এটাও হেক্সাগন, এটাও হেক্সাগন, এটা রেক্ট্যাঙ্গেল, সরি আমি অক্টাগোনাল বলে ফেলেছিলাম, এটা হলো রেক্ট্যাঙ্গুলার প্রিজম, দেখো স্কয়ার শেপে কিন্তু আছে। তাহলে আমরা প্রিজম জিনিসটা বুঝতে পারছি। এখন একটু দেখো আমাদের প্রিজম যেটা আছে, এই যে আমাদের একটা কিন্তু সারফেস তৈরি করতেছে, এবং এই সারফেসটা কিন্তু সলিড সারফেস, যেটার কারণে আমরা বলতে পারতেছি এটা হলো পলিহেড্রন অথবা পলিহেড্রা। পলিহেড্রারই কিন্তু 3টা টাইপ দেখতেছি, এখন আমরা সেকেন্ড টাইপের ভিতর আছি। আর উপরে যে ফেসটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি টপ ফেস, আর নিচে যে ফেসটা থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো বটম ফেস অথবা বেস। সো টপ ফেস আর বটম ফেস যেটা, দুইটাই আমাদের ট্রায়াঙ্গেল এবং ইকুয়াল শেপে হচ্ছে কিন্তু। এরপরে দেখো পিরামিড জিনিসটাও, এটাও ওয়ান কাইন্ড অফ পলিহেড্রন, যেটা কিনা আমাদের একটা এপেক্স থাকবে, যেখানে আমাদের বাকি যে মেম্বার গুলো আছে অথবা বাকি যে সারফেস গুলো আছে সেটা হলো কোইনসাইড করবে। তাহলে ফিগারটা যদি একটু দেখো, এই যে, এবং পিরামিডের মতো মানে প্রিজমের মতো পিরামিডেও আমাদের অবভিয়াসলি একটা বেস থাকবে, বেসটা পলিগোনাল বেস হতে পারে, এবং এখানে যে সারফেসটা থাকবে প্রত্যেকটা সারফেস হলো ট্রায়াঙ্গুলার ফেসেস। তাহলে দেখো এই যে একটা ট্রায়াঙ্গুলার ফেস, এই যে পিছে একটা আছে, এটা আছে, যেহেতু এটা হেক্সাগোনাল সো এই কারণে আমাদের নিচে যে বেসটা থাকবে সেটা হেক্সাগন, এবং প্রত্যেকটা এজ থেকে অথবা প্রত্যেকটা কর্নার পয়েন্ট থেকে আমাদের একটা লাইন বের হবে, একটা এজ বের হবে, যেটা কিনা একটা সার্টেন পয়েন্টে অথবা একটা কমন পয়েন্টে যে মিট করতেছে। এই কমন পয়েন্টটাকে বলা হচ্ছে হলো এপেক্স। তাহলে পিরামিডের ডেফিনেশন তোমরা বুঝতে পারলা। সিমিলারলি স্কয়ার পিরামিডে আমাদের বেসটা হবে হলো স্কয়ার শেপের, আর পেন্টাগোনালের ক্ষেত্রেও আমাদের বেসটা পেন্টাগন হবে, আর প্রত্যেকটা সারফেস থেকে হলো একটা ট্রায়াঙ্গেল প্রডিউস হবে। এই যে দেখো আমাদের এটা হলো ট্রায়াঙ্গুলার পিরামিড। ট্রায়াঙ্গুলার পিরামিডে কি থাকতেছে, আমাদের 3টা সারফেস থাকতেছে, একটা সারফেস, এই একটা সারফেস, পিছে একটা সারফেস আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। আর এই সারফেস গুলা থেকে আমাদের কি থাকতেছে, একটা ট্রায়াঙ্গুলার ফেস, আর প্রত্যেকটা ফেসে কি বাউন্ডারি লাইনটাকে আমরা কি বলতেছিলাম, এজ বলতেছিলাম কিন্তু।
আর স্ল্যান্ট দ্বারা বোঝাচ্ছিল এটা ইনক্লাইন টাইপের, যেহেতু এজ দ্যাটস ওয়াই এটাকে আমরা স্ল্যান্ট এজ বলতেছি। আর এটা একটা সার্টেন কমন পয়েন্টে যে আমাদের ইন্টারসেক্ট করতেছে, যেটাকে আমরা বলি কিনা অ্যাপেক্স অর ভার্টেক্স। তাহলে আমরা পিরামিড জিনিসটাও বুঝতে পারছি। এরপরে যেটা আসতেছে হলো ফ্রাস্টাম আর ট্রাঙ্কেটেড। এটা একটু দেখা ট্রাই করো, আমি অ্যানোটেশনটা পুরো আগে দিয়ে নিই, এটা একটু ভালো মতো বোঝার ট্রাই করো। আমরা ফার্স্ট আগে ফ্রাস্টামটা একটু বোঝার ট্রাই করি। ফ্রাস্টাম জিনিসটা কি, আমাদের কোনো একটা পিরামিড অথবা কোনকে যদি আমি কাটি, এই কাটিং প্লেনটা যদি আমাদের বেজের প্যারালাল হয়, তাহলে আমাদের রিমেইনিং যে পোর্শনটা থাকতেছে সেই পোর্শনটাকে আমরা বলি হলো ফ্রাস্টাম। তাহলে এটা দেখো, এটা আমাদের কি একটা পিরামিড, এরকম ভাবে কিন্তু মিলিত হবে। এই যে এটা আমার আঁকাটা হয়নি, বাট এটা কি একটা সার্টেন পয়েন্টে যে কি মিলবে। সো আমি ধরে নাও এই বরাবর আমার বেস কিন্তু এটা, এই যে যে পিরামিডটা আছে সেই পিরামিডের বেস এটা, এই বেজের প্যারালাল হলো আমি কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমার টপ পোর্শনটা যদি আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিলে দেখো একটা ব্লু কালারে একটা সারফেস কিন্তু পাচ্ছ তুমি, এই যে ব্লু কালারে একটা সারফেস অথবা প্লেন পাচ্ছ। সো এই প্লেনটা দেখো, আমাদের ব্লু যে প্লেনটা আছে আর হলো নিচে যে বটমের যে ফেসটা আছে অথবা বটম যে ফেস, সেটা কিন্তু প্যারালাল, সাইজ ছোট হতে পারে বাট প্যারালাল। তখন এই টাইপের স্ট্রাকচারকে আমরা বলবো হলো ফ্রাস্টাম। আর ট্রাঙ্কেটের জিনিসটা কি একটু দেখো, আমাদের প্রিজম হতে পারে, সিলিন্ডার হতে পারে, পিরামিড, কোন, এরকম কয়েকটা অবজেক্ট যদি থাকে, আমি অবজেক্টটাকে একটা সার্টেন পোর্শনে কাটবো। কাটার পরে এমন ভাবে কাটতে হবে যাতে আমার যে বেসটা আছে সেটা যাতে প্যারালাল না হয়। তাহলে আমার প্যারালাল না মিস হয়, ফ্রাস্টামটা আবার বুঝাই দিবেন? একটু বলতেছি, আমি একটু শেষ করে নিই। দেখো আমি সবগুলো আবার বলবো। এই যে দেখো, এটা কিন্তু আমাদের এরকম ভাবে ছিল, এই যে, এবং এটা আমি এরকম ভাবে কেটে দিচ্ছি, কিছুটা ইনক্লাইন ভাবে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে কি আমাদের টপ পোর্শনটাকে রিমুভ করে দাও। ইনক্লাইন ভাবেই কাটতে হবে? হ্যাঁ, ইনক্লাইন ভাবেই কাটতে হবে। তুমি যদি সোজা ভাবে কাটতা তাহলে কি হয়ে যেত, আমাদের বটম যে ফেসটা আছে সেটা কিন্তু আমাদের কাটিং প্লেনের প্যারালাল হয়ে যেত, তখন ওইটাকে আমরা বলতাম হলো ফ্রাস্টাম। সিমিলারলি দেখো, এটা কি ছিল, আমাদের একটা কোণ ছিল, এই কোণটাকে আমি এই বরাবর কেটে দিছি। কাটলে আমাদের যে কাটিং যে প্লেনটা পাচ্ছি সেটা কি আমাদের এই বেজে প্যারালাল হচ্ছে না। যদি বেজে প্যারালাল না হয় তখন ওইটাকে বলা হয় ট্রাঙ্কেটেড সলিড অবজেক্ট। আর যদি তুমি প্যারালাল পাও বেজের, তখন ওইটাকে বলা হলো ফ্রাস্টাম। সো ট্রাঙ্কেটেড এর মেইন ক্রাইটেরিয়াই হলো তোমাদের ইনক্লাইন ভাবে কাটতে হবে, অথবা তুমি এভাবেও কাটতে পারো, কোনো সমস্যা নেই, বাট ওটা অবভিয়াসলি কোনো একটা অ্যাঙ্গেলে কাটতে হবে, আদারওয়াইজ বেজে প্যারালাল হয়ে যাবে। তাহলে ট্রাঙ্কেটেড আর ফ্রাস্টাম কি বুঝতে পারছো? ট্রাঙ্কেটেড যে জিনিসটা সেটা হলো আমাদের ইনক্লাইন অবজেক্টটা অথবা ইনক্লাইন যে ফেসটা সেটা বেজে প্যারালাল হবে না। এটা দেখো এই যে কিছুটা এরকম একটা ট্রাপিজয়েডালের মতো, বাট আমাদের বেস যেটা সেটা কি একটা রেক্ট্যাঙ্গেল। কিন্তু সিমিলারলি এটা কি একটা আমাদের এলিপস শেপের, বাট এটা কিন্তু আমরা একটা সার্কেল শেপে পাচ্ছি। তো আমাদের বেসটা তখন আর প্যারালাল থাকতেছে না। তাহলে মোটামুটি আমরা সলিড অবজেক্টটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা যেটা আসতেছে সেটা হলো, এখন আমরা চলে আসবো আমাদের প্রজেকশনে। সো প্রজেকশনটা কি সেটা একটু ভালো মতো বোঝার ট্রাই করো। আমরা যদি ডেফিনেশনটা দেখি তাহলে হয়তো বুঝতে পারবা। দেখো, প্রজেকশনটা হলো কোনো একটা অবজেক্ট তুমি সামনে রাখলা এবং এখানে কোনো একটা অবজারভার থাকলো। সো অবজারভার থেকে তুমি যদি কোনো রে অথবা কোনো লাইট রিফ্লেক্ট করো, তাহলে আমাদের কিছু রে পাবা,
যে রেটা একটা কোনো সারফেসে যে পড়তেছে, তাহলে এই যে যে একটা সারফেসে যে পড়তেছে এই জিনিসটাকে আমরা বলতেছি হলো, যে সারফেসে যে পড়তেছে সেটাকে আমাদের বলা হলো প্লেন অফ প্রজেকশন, অথবা যেই ম্যাডাম প্লেন। একটু আরেকবার বলতেছি, আচ্ছা একটু ভালো মতো দেখো প্রজেকশন জিনিসটা কি। The figure or view formed by joining in correct sequence the points at which these lines meet the plane is called projection of the object. এখানে দেখো তোমার কাছে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা, এবং এটার কিন্তু উইথ আছে, হাইট আছে, লেন্থও আছে। এখন তুমি এই অবজেক্টটাকে এই সামনে থেকে দেখতেছো, দেখার ক্ষেত্রে দেখো আমাদের যে অবজেক্টটা আছে, অথবা তুমি এখান থেকে যদি লাইট রিফ্লেক্ট করো, রিফ্লেক্ট করলে কি হবে, এই কর্নার পয়েন্ট গুলা কি আমাদের কোন একটা প্লেনে যে শো করবে। তাহলে এই কর্নার বরাবর যদি তুমি প্যারালাল কিছু লাইন ড্র করো, এই যে দেখো প্যারালাল বরাবর কিছু লাইন অথবা কিছু রেজ ড্র করতেছো, অথবা রশ্মি ড্র করতেছো, অথবা লাইন ড্র করতেছো। সো এই যে যে রেজ গুলা পাচ্ছো সেটা কি আমার একটা সারফেসে যে পড়বে, অথবা তুমি এখানে যদি কোনো পর্দা রেখে দাও, অথবা কোনো বোর্ড রেখে দাও, অথবা কোনো অবজেক্ট রেখে দাও, সেটার উপরে যে পড়বে এই রেজ গুলা। সো যেই প্লেনটার উপর যে পড়তেছে সেটাকে আমি বলি হলো প্লেন অফ প্রজেকশন। আর এই যে যে কর্নার পয়েন্ট গুলা ইন্টারসেক্ট করে যে রেজ গুলা যাচ্ছে, অথবা যে রশ্মি গুলা লাইন গুলা যাচ্ছে, সেটাকে আমরা বলি হলো প্রজেক্টর। তাহলে প্রজেক্টর আর প্লেন অফ প্রজেকশনটা কি বুঝতে পারছো তোমরা? ম্যাম একটু আবার বললে ভালো হতো। আচ্ছা, ফার্স্টে প্রজেক্টরটা দেখো, প্রজেক্টরটা কি হচ্ছে একটু দেখো। এই যে তোমার সামনে ধরে নাও এই ডাইমেনশনের একটা অবজেক্ট আছে, এই যে এফ একটা অবজেক্ট, এফ একটা অবজেক্ট, এই অবজেক্টের লেন্থ আছে, হাইট আছে, আর ব্রেথ আছে। এখন এই অবজেক্টটাকে সামনে যদি তুমি একটা কোনো অবজারভার রাখো, সেই অবজারভার ধরে নাও যে তুমি আসো, সো তোমার চোখ থেকে কি লাইট রিফ্লেক্ট হচ্ছে, অথবা তুমি এখানে যদি কোনো লাইট রেখে দাও, এই লাইটটা কি রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করলে এই অবজেক্টটার কি একটা প্রতিচ্ছবি, একটা ছায়া অথবা একটা শ্যাডো কোনো একটা প্লেনের উপর যে পড়বে না, সেটা আগে বলো। একটা ছায়া তো যে পড়বে, তাই না? ইয়েস মিস। আচ্ছা, এখন ওই শ্যাডোর যে এরিয়াটা আছে সেটাকে আমরা বলতেছি হলো প্রজেকশন অফ দা অবজেক্ট। তাহলে শ্যাডোর যে অবজেক্টটা তুমি পেলা, কিভাবে পেলা? তোমার অবজারভার থেকে কিছু লাইন ড্র করে তো তোমার শ্যাডোড অবজেক্টটা পাচ্ছো। তাহলে যেই রেজ গুলা আমাদের যাচ্ছিল, সেই রেজ গুলাকে বলা হয় হলো প্রজেক্টর, যেটা কিনা আমাদের শ্যাডোড অথবা শেডেড যে অবজেক্টটা আছে সেটাকে ইন্ডিকেট করতেছে। এবং এই রেজ গুলা অথবা এই লাইন গুলা কিন্তু আমাদের প্যারালাল, প্যারালাল লাইন যাচ্ছে, এই যে দেখো প্যারালাল লাইন যাচ্ছে। আচ্ছা, এখন এই শেডের যে অবজেক্টটা কোন একটা সারফেসে যে তুমি শেডেরটা দেখতে পাচ্ছ অথবা শ্যাডোটা দেখতে পাচ্ছ, যেই সারফেসে দেখতে পাচ্ছ সেটাকে বলা হলো প্লেন অফ প্রজেকশন, প্লেন অফ প্রজেকশন। আর এই শ্যাডোড অবজেক্ট যেটা আছে অথবা শেডের যে অবজেক্টটা, সেটা কি আমাদের কোনো রেজ থেকে তুমি ড্র করছো, এই যে দেখো এই পয়েন্টটায় বরাবরই তো তোমার লাইন চলে গেছিল, এই পয়েন্ট বরাবরই তো তোমার লাইন চলে গেছিল, তাহলে এই লাইনগুলোকে বলা হলো প্রজেক্টর। তাহলে ডেফিনেশন থেকে দেখো, the lines or rays drawn from the object to the plane are called projector। তার মানে হলো আমাদের এই যে লাইনগুলা, যে লাইনগুলা কি একটা প্লেনে যে পড়বে, কোন প্লেনে পড়তেছে, এই প্লেনে যে মিস পড়তেছে। এটা ধরতে পারি, বলো। এটার একটা এক্সাম্পল হিসেবে আমরা টর্চ ধরতে পারি। টর্চ যদি কোনো হ্যাঁ, এখানে ওয়ালে তুমি যদি লাইট ধরো, জ্বালাই আমরা, তাহলে এই যে অবজারভার দ্বারা বোঝাচ্ছে কি এখান থেকে তো অবভিয়াসলি লাইট এমিট হচ্ছে, তাই না? তুমি লাইট এমিট না হলে এই অবজেক্টটাকে তুমি এখানে কিভাবে দেখতে পাচ্ছো?
এটা অবভিয়াসলি তুমি এই এক্সাম্পলও ধরতে পারো যে একটা লাইট হিসেবে তুমি দিচ্ছ, যেটার শ্যাডোটা তুমি দেখতে পাচ্ছ এখানে। তাহলে প্রজেক্টর আমরা বুঝতে পারছি, প্রজেকশন বুঝতে পারলাম, আর প্লেন অফ প্রজেকশনও আমরা বুঝতে পারছি। এখন আমরা পরের স্লাইডটাতে যদি আসি, সেটা একটু, আচ্ছা এর আগের স্লাইডটাতে একটু দেখো। এই যে বাউন্ডারি যেটা আছে সেটা হলো আমাদের প্লেন অফ প্রজেকশন। এই যে তুমি অবজেক্টটা পেলা, সেটাকে বলা হলো প্রজেকশন অফ দ্য অবজেক্ট। আর এই যে প্রজেকশন অফ দ্য অবজেক্টটা যে লাইনগুলোর কম্বিনেশনও হচ্ছে, সেটাকে বলা হলো প্রজেক্টর। তো তুমি যখন ফ্রন্ট থেকে দেখতেছো, আমার হাইটটা দেখতে পাবা আর লেন্থটা দেখতে পাবা, আর ব্রেডটা কিন্তু দেখতে পাবা না, কারণ ব্রেডটা হলো পিছের দিকে আছে অথবা এই লাইনের প্যারালাল চলে গেছে। আর তুমি যদি একটু ইনক্লাইন্ড আকারে দেখতে এই সাইড থেকে, তাহলে ব্রেডটা দেখতে পাবে। যেটা একদম ফ্রন্ট থেকে দেখতেছো, তো আমরা হাইট আর লেন্থটা দেখতে পাবো, দ্যাটস ওয়াই আমরা এটা ড্র করছি। সিমিলারলি যদি আমরা এই সাইড থেকে দেখতাম, তখন আমরা কি দেখতে পেতাম বলো তো, কি একজন এই সাইড থেকে দেখছো, কোন দুইটা ডিমেনশন দেখতে পেতাম এই সাইড থেকে দেখলে? এই যে এই সাইড থেকে দেখলে ম্যাম হাইট আর ব্রেথ দেখতে পেতাম। হাইট আর ব্রেডটা দেখতে পেতাম। তখন কিন্তু আমার প্রজেক্টরটা এই বরাবর হলো কিছু প্যারালাল লাইন চলে যেত, এই যে এই বরাবর প্যারালাল লাইন, এখানে একটা প্লেন সারফেস থাকতো, যেখানে কিনা আমাদের হাইট আর ব্রেডটা আমরা এরকম ভাবে দেখতে পেতাম। তাহলে আমরা প্রজেকশন কি, প্রজেক্টর কি, আর হলো প্লেন অফ প্রজেকশন কি বুঝতে পারছি। এখন দেখো আমরা প্রজেকশনের কিছু টাইপ দেখব, একটা পিক্টোরিয়াল প্রজেকশন, একটা হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। পিক্টোরিয়াল প্রজেকশনের ভিতরে আবার আরো কিছু টাইপ আছে, আমরা আস্তে আস্তে দেখব। সো ফার্স্টে আসি পিক্টোরিয়াল প্রজেকশনটা কি। পিক্টোরিয়াল প্রজেকশনটা জিনিসটা দেখো কি বলছে, the projection in which description of the object is completely understood in one view is known as pictorial projection. তার মানে বোঝাচ্ছে এইখানে একটা দেখো তুমি ব্রিক আছে, ব্রিকটা তুমি যখন দেখতেছো এই সাইড থেকে, তুমি কিন্তু ব্রিকের একটা অ্যাকচুয়াল শেপ অথবা অ্যাকচুয়াল ডেসক্রিপশন পেয়ে যাচ্ছ। বাট নর্মালি তুমি যখন একটা অবজেক্টকে দেখবা, তোমার কাছে থেকে দেখলে যতটুকু লেন্থে মনে হয়, ওই অবজেক্টটা যত দূরে যাবে তোমার কি অ্যাকচুয়াল লেন্থ পাবা নাকি লেন্থ কমবে বলো তো? কমবে ম্যাম। লেন্থটা কমে যাচ্ছে। তাহলে দেখো এই ব্রিকের আমাদের এই পোরশনটা তুমি দেখতে পাচ্ছ, বাট এই লাইন বরাবর তুমি যদি কোনো প্রজেক্টর টানো অথবা প্রজেক্টাইল টানো, তাহলে একটা সার্টেন পয়েন্টে যে কিন্তু কোইনসাইড করবে। সো পিছনের কিন্তু তুমি অ্যাকচুয়াল যে লেন্থটা আছে অথবা অ্যাকচুয়াল যে ডিমেনশনটা আছে, সেটা কিন্তু তুমি আর পাচ্ছ না। সো পিক্টোরিয়াল প্রজেকশনে তোমার অ্যাকচুয়াল শেপ অথবা অ্যাকচুয়াল সাইজটা তুমি জানো না, অথবা ট্রু ডিমেনশনটা জানা যায় না, বাট তুমি শুধু শেপটা জানতে পারো অথবা ডিটেলটা জানতে পারো। তাহলে আমরা পিক্টোরিয়াল প্রজেকশনটা বুঝতে পারছি। এরপরে দেখো পার্সপেক্টিভ প্রজেকশন। পার্সপেক্টিভ প্রজেকশনটা হলো আমাদের সেম যে অবজেক্টটা ছিল আগের অবজেক্টটাই আমরা সামনে থেকে দেখব না, এখন একটু কিছুটা ইনক্লাইন্ড হয়ে এই দিক থেকে দেখতেছি। তাহলে এখানে কি অবজারভার আছে, সো অবজারভার বরাবর আমি যদি অ্যারো দিয়ে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবা। একটু দাঁড়াও, এটা একটু দেখো অ্যারো দিয়ে। আমাদের এখানে যে অবজেক্টটা আসছে, এই যে প্রত্যেকটা লাইনে হলো তোমার, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে হয়তো বুঝতে পারবে। এই যে দেখো অবজারভার থেকে আমাদের যে অবজেক্টটা আছে, সেটা ইন পয়েন্ট বরাবর যদি তোমার প্রজেক্টর টানো, তাহলে কি আমাদের প্লেন অফ প্রজেকশনে কি কিছু পয়েন্ট পাবা। সিমিলারলি দেখো এই বরাবর যদি এস ছিল, এটা একটা লাইনকে টাচ করতেছে, সিমিলারলি আমাদের এরকম ভাবে নিচের থেকে একটা যাচ্ছে, এরকম অবজারভার থেকে এই পয়েন্টটাকে আবার টাচ করে আমাদের প্লেন অফ প্রজেকশনে কিছু আমরা শেডেড এরিয়া পাবো। এই যে প্রজেকশনটা পেলা, তোমার এটাকে বলা হয় হলো
পার্সপেক্টিভ প্রজেকশন, কারণ হলো তুমি একটা পার্সপেক্টিভ থেকে এই প্রজেকশনটা ড্র করতেছো। বাট তুমি যদি এই পাশ থেকে করতা অথবা একদম ফ্রন্ট থেকে করতা তাহলে কিন্তু এই এজটা দেখতে পেত না, এই যে নিচের এই এজটা দেখতে পেত না, শুধু একটা রেক্টেঙ্গেল দেখতে পেতা। যেহেতু তুমি একটা সাইড থেকে ড্র করতেছো, ড্র করার কারণে আমার এই পাশের এজটাও দেখতে পাচ্ছ, এই পাশের এজটাও দেখতে পাচ্ছ, তখন সেটাকে আমরা বলি হলো পার্সপেক্টিভ প্রজেকশন। সো পার্সপেক্টিভ প্রজেকশনটাও আমরা বুঝতে পারছি। এরপরে দেখো আইসোমেট্রিক প্রজেকশনটা কি। আইসো মানে কি ইকুয়াল, আর মেট্রিক প্রজেকশন মানে, মেট্রিক মানে হলো প্রজেকশন। সো আইসোমেট্রিক প্রজেকশনটা হলো আমাদের মানে ইকুয়াল ডাইমেনশন যখন আমরা জানতে পারবো একটা অবজেক্টের, তখন ওই টাইপের প্রজেকশনটাকে বলা হলো আইসোমেট্রিক প্রজেকশন। এখানে দেখো আমরা যখন কোনো একটা অবজেক্ট ড্র করতেছি একটা সার্টেন অ্যাঙ্গেল মেনটেন করে করতেছি কিন্তু, এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মেনটেন করে ড্রটা করতেছি। তো তুমি যখন এই সাইড থেকে দেখতেছো, আমি এটা লেন্থও দেখতে পাবো, হাইটও দেখতে পাবো, আমাদের এই পাশ বরাবর যদি লেন্থ ধরো এটাও দেখতে পাবো, তার মানে 3টা ডাইমেনশনই কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তখন ওই টাইপের প্রজেকশনটাকে বলা হলো আইসোমেট্রিক প্রজেকশন। তাহলে আইসোমেট্রিক প্রজেকশন আর পিক্টোরিয়াল প্রজেকশনের ভিতর ডিফারেন্সটা কি, কেউ একজন বলো তো? আমরা তো পিক্টোরিয়াল প্রজেকশন দেখে আসছি তাই না? এই যে পিক্টোরিয়াল প্রজেকশন ছিল, এটা পিক্টোরিয়াল প্রজেকশন ছিল, আর আইসোমেট্রিক প্রজেকশনটা কি দেখতে পাচ্ছ বলো? ম্যাডাম এটা ম্যাডাম নির্দিষ্ট অ্যাঙ্গেলে ম্যাডাম আইসোমেট্রিকটা আঁকা হয়, আর ওইটার মধ্যে ম্যাডাম অ্যাঙ্গেল আর কি টা মনে আসলে আলোচ্য বিষয় না। আইসোমেট্রিক প্রজেকশন থেকে একটা অবজেক্টের কি তুমি অ্যাকচুয়াল যে ডাইমেনশনটা সেটা কি পেয়ে যাচ্ছ না? জি ম্যাডাম। কিন্তু পিক্টোরিয়াল প্রজেকশনে কি তুমি অ্যাকচুয়াল ডাইমেনশনটা পাচ্ছ? একটা আইডিয়া পাচ্ছ, কমেজ বাট অ্যাকচুয়াল ডাইমেনশনটা কিন্তু পাচ্ছ না। সো আমাদের আইসোমেট্রিক প্রজেকশনে আমরা প্রত্যেকটা ডাইমেনশনই কিন্তু জানতে পারি। এই যে দেখো এই ডাইমেনশনটাও জানতে পারতেছি, এই পাশের ডাইমেনশনও জানতে পারতেছি, যেহেতু এই লাইনটা এই লাইনের প্যারালাল, সো আমি উপরের ট্রায়াঙ্গেলেরও কিন্তু একটা ডাইমেনশনের আইডিয়া পেয়ে যাচ্ছি। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে না ইকুয়াল, তার মানে 3টা ডাইমেনশনই তুমি জানবা। আর রিডিউসড মেজার দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের স্কেলিং করে ড্র করাটাকে বোঝাচ্ছে। এরপরে দেখো অবলিক প্রজেকশন। অবলিক প্রজেকশন দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের নরমালি এক্সিস থাকে কোনটা, 3টা এক্সিস থাকে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। সো এটা যদি তোমার হরিজন্টাল এক্সিস হয়, এটা যদি ভার্টিক্যাল এক্সিস হয়, সো এই হরিজন্টাল এক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হলে আরেকটা এক্সিস আমরা ড্র করে থাকি। এই যে দেখো আরেকটা এক্সিস ড্র করে থাকি, এবং এই এক্সিসটাকে বলা হয় হলো অবলিক এক্সিস। এই যে দেখো অবলিক এক্সিস, এবং অবলিক এক্সিসের রেসপেক্টে আমরা যে একটা অবজেক্ট ড্র করে থাকি যদি, তখন ওই টাইপের ভিউটাকে আমাদের বলা হলো অবলিক প্রজেকশন। এবং অবলিক যে এক্সিসটা এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলেও হতে পারে, আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও হতে পারে। তো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের অবলিক এক্সিস বরাবর হলে আরেকটা আমাদের ডাইমেনশনটা আমরা পেয়ে যাচ্ছি। এই বরাবর হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা আমরা এক্সিস ড্র করতেছি। এরপরে যেটা আসতেছে সেটা হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। অর্থোগ্রাফিক প্রজেকশন দ্বারা কি বোঝাচ্ছে একটু দেখো, আমাদের অর্থ দ্বারা বোঝাচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর গ্রাফিক দ্বারা বোঝাচ্ছে তো আমাদের প্রজেকশন করতে হবে। তুমি ফিগারটা দেখলে একটু বুঝতে পারবা। এই যে দেখো ফার্স্ট বুঝি না, একটু আবার বলো তো, কেউ কিছু বললাম অনেকগুলো হয়ে যেতেছে মিস। কোনটা অনেকগুলো হয়ে যাচ্ছে? তাহলে যেটা একটু বলতেছিলাম দেখো, অর্থোগ্রাফিক প্রজেকশনটা কিন্তু আমরা একদম ফার্স্ট ফিগারেই দেখে আসছিলাম যে আমাদের প্রত্যেকটা লাইন এই যে প্লেন সারফেস যেটা থাকবে সেটা পারপেন্ডিকুলার হবে, পারপেন্ডিকুলার হবে, তখন ওই প্রজেকশনটাকে আমরা বলবো হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। আর অর্থোগ্রাফিক প্রজেকশন এবং পার্সপেক্টিভ প্রজেকশনের ভিতর
আমাদের যে ডিফারেন্সটা আমরা কিন্তু তখন এই লাইন বরাবরও কিন্তু একটা দেখতে পেয়েছিলাম, যে প্রজেকশন লাইনটা। শুধু অর্থোগ্রাফিক প্রজেকশনে আমাদের প্রজেক্টাইল গুলা প্লেন অফ সারফেসে বরাবর পারপেন্ডিকুলার হবে অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন দেখো এই যে যে অবজেক্টটা আছে সেটা যদি আমি উপর থেকে দেখি, এই বরাবর তুমি প্রজেক্টর টানো, এই বরাবর প্রজেক্টর টানো, এই বরাবর প্রজেক্টর টানো, এই বরাবর প্রজেক্টর টানো। টানার পরে আমাদের কোনো একটা সারফেসে তুমি যেই অবজেক্টটা দেখতে পাচ্ছ শেডের যে এরিয়াটা, সেটাকে বলা হয় হলো অর্থোগ্রাফিক প্রজেকশন। আমি যখন এই সাইড থেকে দেখবো আমরা কি দেখতে পারবো, আমাদের ব্রেডটা দেখতে পাবো, আর এই পাশে যে লেনটা ছিল সেটা আমরা দেখতে পাবো। তাহলে দেখো এই যে বিটা দেখতে পাচ্ছি, আর এটা ডাইমেনশন তো আমরা এই যে জানি লেন্থ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রজেকশনের কিছু ডিসকাশন, আলোচনা। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আমরা এক্সাম্পলে চলে যাব। মেইনলি আমাদের ম্যাথ যেগুলো আছে অথবা আমাদের ড্রয়িং যেগুলো আছে সেগুলোতে আমরা চলে যাব এখন। এগুলো এতটুকু সম্পর্কে আমাদের কিছু জানতে হবে পরে। হ্যাঁ, জাস্ট একটা আইডিয়া রাখা যে কোনটাকে কি বলে, কোনটাকে প্রজেক্টর বলে। তোমাদের হয়তো ভাইবাও কোশ্চেন আসতে পারে, অথবা আমি যদি ভাইবা নিই অথবা স্যার যদি ভাইবা নেয়, তাহলে এরকম ছোট ছোট কিছু কোশ্চেন করব। আজকে যে জিনিসগুলা সেগুলো হয় এমসিকিউ অথবা ফিল ইন দ্য গ্যাপস অথবা ভাইবার জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা কিছু এক্সাম্পল করব অর্থোগ্রাফিক প্রজেকশন বেসিসে। তাহলে একটু দেখো কোশ্চেন গুলো একটু ভালো মতো বোঝার ট্রাই করো। আমাদের কি বলছে, এখান থেকে কিন্তু আমাদের ড্রয়িং শুরু হয়েছে। এতক্ষণ যা পড়ালাম সেগুলো জাস্ট থিওরি বেসিসে কথাবার্তা, একটু ভালো মতো বোঝার ট্রাই করো। আমাদের একটা কিউব আছে, যেই কিউবের হলো আমাদের ডাইমেনশন দেওয়া আছে 1.5 ইঞ্চি এবং রেস্ট অন one of its square faces on horizontal plane with another square face being parallel to the vertical plane. Draw its plan, front elevation and left in view. তার মানে কোশ্চেনটা থেকে দেখো কি বলতেছে, আমাদের একটা কিউব দেওয়া আছে এবং কিউবের কিন্তু একটা ডাইমেনশন দেওয়া আছে। এখন এই ডাইমেনশনের বেসিসে হলো আমাদের এই কিউবের প্ল্যান ভিউ, ফ্রন্ট ভিউ এবং লেফট ভিউটা ড্র করতে হবে। এবং যেহেতু কিউব, সো কিউবের আমার প্রত্যেকটা সারফেস অথবা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 1.5 ইঞ্চি হবে। তাহলে ফার্স্টে আমরা হলো ফ্রন্ট ভিউ থেকে কাজ শুরু করি। এখানে দেখো যেহেতু কিউব বলছে, মেইনলি হলো আমি মেইন 3D অবজেক্ট আঁকি আগে। আচ্ছা, এই হলো আমাদের 3D অবজেক্ট। যখন ফ্রন্ট ভিউ দিছে দেখো তোমার কিন্তু দুইটা করে অ্যালফাবেট দেওয়া আছে, এডি বিসি, ছোট হাতের এডি ছোট হাতের বিসি। সো তুমি যখন ফ্রন্ট থেকে দেখতেছো তার মানে কি এই বরাবর দেখতেছো, এই সাইড থেকে দেখলে কি এই এতটুকু এরিয়া কিন্তু তুমি দেখতে পাবা। এখন এই দুইটা অ্যালফাবেট দ্বারা কি বোঝাচ্ছে সেটা একটু দেখো। এই ফার্স্টেরটাকে দিছে এ, পরেরটাকে দিছে হলো ডি, এই পাশে দিছে হলো বি, তারপরটাকে দিছে হলো সি। সিমিলারলি এটা দিছে এ, এর পিছেও তো একটা ডাইমেনশন থাকবে ডি, এটা বি, এটা সি। সো তুমি যখন ফ্রন্ট থেকে দেখবা তখন এই পয়েন্টটা দেখতে পাবা, এই পয়েন্টটা দেখতে পাবা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই চারটা পয়েন্ট দেখতে পাচ্ছ। কিন্তু এই পয়েন্টটা কিন্তু দেখতে পাবা না, কারণ এটা পিছে একদম প্যারালাল আকারে চলে গেছে। দেখতে পাচ্ছ না, বাট এই পয়েন্টটাকে কি অবভিয়াসলি আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। সো তুমি ফার্স্ট যে পয়েন্টটা দেখতে পাচ্ছ সেটার অ্যালফাবেটে নাম্বারিং করবা, আর যে পয়েন্টটা দেখতে পাচ্ছ না সেটাকে পরে নাম্বারিং করবা। সিমিলারলি দেখো বি দেখতে পাচ্ছ, সি দেখতে পাচ্ছ না, সো ফার্স্টে বি থাকতেছে পরে সি। আর আমাদের উপরের যে পোর্শনটা টপ সারফেসকে আমরা বড় হাতের লেটার দিয়ে আইডেন্টিফাই করছি, আর নিচে যেগুলো আছে সেগুলো হলো আমরা ছোট হাতের লেটার দিয়ে আইডেন্টিফাই করছি। তাহলে এটা কি হচ্ছে, এডি হচ্ছে আর এটা বিসি হচ্ছে। এখন ফ্রন্ট ভিউ থেকে তুমি টপ ভিউতে চলে আসো। টপ ভিউ আঁকার জন্য যেটা করতে হবে, আমাদের কিছু প্রজেকশন ড্র করতে হবে। তাহলে এই ফ্রন্ট ভিউ থেকে একটা সার্টেন ডিসটেন্স মেইনটেইন করে তুমি কিছু প্রজেকশন টানো, এই বরাবর হলো একটা প্রজেকশন টানো এবং 1.5 ডিসটেন্সে
আরেকটা প্রজেকশন টান, তাহলে এখান থেকে একটা প্রজেকশন পেয়ে গেলাম, হরিজন্টাল প্রজেকশন। এরপরে আমাদের যে ফ্রন্ট ভিউ আছে এটার প্যারালাল হলো একটা প্রজেকশন টান। আমার লাইনটা সোজা হচ্ছে না, বাট এটা কিন্তু সোজা করে করতে হবে। আচ্ছা আমি স্লাইড ভিউটা অফ করে দিই, একটু দেখো। এই যে যেটা করতেছে, এই বরাবর হলো তোমরা একটা প্রজেকশন টানতেছো, সিমিলারলি এই বরাবর হলো একটা প্রজেকশন টানতেছো, দুইটা প্রজেকশন টানলে। এবং যেহেতু আমাদের কিউব 1.5 ডিসটেন্স দেওয়া আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের 1.5 ডিসটেন্স হচ্ছে। আচ্ছা এরপরে আমরা যেটা করব, আমাদের যে ফ্রন্ট ভিউ আছে, ফ্রন্ট ভিউ থেকে হলো আমাদের একটা প্রজেকশন টানতে হবে। একটু ভালো মতো দেখো, এই যে এই বরাবর হলো প্রজেকশন টেনে দিবা। সিমিলারলি এই যে যে ফ্রন্ট ভিউ আঁকছো, সেই ফ্রন্ট ভিউর প্যারালাল হলো তুমি প্রজেকশন ড্র করবা। আচ্ছা প্রজেকশন ড্র করলে আমাদের যে সারফেসটা তুমি পাচ্ছো, এই যে যে সারফেসটা পাচ্ছো সেটাই হলো আমাদের টপ ভিউ দিবে। টপ ভিউ তুমি পেয়ে যাচ্ছ। এবং তাহলে এটার আমরা নামকরণটা কিভাবে করব? আমি কি বলছিলাম, উপরের দিকে যেগুলা থাকতেছে সেগুলো হলো আমাদের বড় হাতের অ্যালফাবেট থাকবে, আর নিচে যেগুলা ছিল সেটা হলো আমাদের ছোট হাতের অ্যালফাবেট গুলা থাকতেছে। এখন দেখো তুমি উপর থেকে যখন অবজেক্টটাকে দেখার ট্রাই করতেছো, অবজেক্টটাকে এই যে উপর থেকে যখন দেখতেছো, এই ছিল মেইনলি তোমার কিউবটা। এই অবজেক্টের হলো তুমি এ পয়েন্টটা দেখতে পাবা, ডি পয়েন্টটা দেখতে পাবা, বি পয়েন্টটা দেখতে পাবা, আর সি পয়েন্টটা দেখতে পাবা। তাহলে তুমি নাম দিয়ে দাও, এই যে এ ডি বি সি। আর যেহেতু এই পয়েন্টগুলোর নিচে কি আরো কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা স্মল লেটারে আইডেন্টিফাই করছি, তাহলে সেগুলো তুমি নাম দিয়ে দাও এ বি সি ডি। কারণ এখানে কি আমাদের কি ছিল, এ ছিল, তাহলে এই বরাবর এ বরাবর এ আসতেছে, ডি বরাবর ডি আসতেছে, সি বরাবর সি, আর বি বরাবর বি। তাহলে আমাদের টপ ভিউ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কি বলছে, একটা লেফট ভিউ ড্র করতে বলছে কিন্তু। তাহলে লেফট ভিউটা আমরা কিভাবে ড্র করব, সেটার হলো আমাদের একটা রুলস বলে দেওয়া আছে, যেটা কিনা আমাদের এই যে যে প্রজেকশনটা আমরা টানলাম, হরিজন্টাল যে প্রজেকশন, সেখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টানতে হবে। এখন এই যে যে প্রজেকশনটা, সেটা তুমি নাম দাও। এই প্রজেকশনটা কি এই লাইন থেকে তুমি পাচ্ছ, তাহলে এটার নাম হচ্ছে কি, একটু ভালো মতো দেখো। ডি ডি সি সি। সিমিলারলি এটা কি হচ্ছে, এ এ বি বি। তাহলে এই প্রজেকশনে তুমি একটা নাম দিয়ে দিলা। এখন এই যে যে লাইন থেকে আমরা হরিজন্টাল কিছু লাইন টানবো, দেখো এই বরাবর তুমি একটা লাইন টানবা। লাইন টানলে এই প্রজেকশনটাকে কি আমাকে একটা অ্যাঙ্গেলে কি ইন্টারসেক্ট করতেছে, তাহলে এই বরাবর তোমার আবার উঠে যেতে হবে। সিমিলারলি এই বরাবর হলো তুমি একটা প্রজেকশন টানছিলা, যেটা কিনা আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে ইন্টারসেক্ট করতেছে, এবং ভার্টিক্যাল উঠে যাবা তুমি। আচ্ছা উঠে গেলে একটু ভালো মতো দেখো, আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফ্রন্ট ভিউ থেকেও কিছু প্রজেকশন টানতে হবে। তাহলে ফ্রন্ট ভিউ থেকেও তুমি প্রজেকশন টানো। আমার উপরের লাইনটা একটু বাঁকা হয়েছে, তুমি যখন প্রজেকশন টানবা তখন কিন্তু একদম স্কেল ধরে সোজা টানতে হবে, এই যে সোজা টানো। এখানে যে প্রজেকশনটা টানলা, এই প্রজেকশনের লাইনটা কি হবে, নাম কেউ একজন বলো তো, এই নামটা কি হবে এই প্রজেকশনের? এ ডি বি সি। এ ডি বি সি। আর সিমিলারলি BC নিচে প্রজেকশনটা নাম কি হচ্ছে আমাদের? এ ডি বি ওটা মানে স্মল লেটারের এ ডি বি হ্যাঁ। সি। এখন দেখো আমার উপরে দুইটা প্রজেকশন আছে, নিচে দুইটা প্রজেকশন আছে। এখন এই প্রজেকশন থেকে যখন আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, এই বরাবর তুমি সোজা চলে গেছো, তাহলে এখানে একটা পয়েন্ট পাচ্ছ, এখানে একটা পয়েন্ট পাচ্ছ। এখন এই প্রজেকশনের সাথে এই প্রজেকশনটা ইন্টারসেক্ট করতেছে,
তাহলে এই দুইটা প্রজেকশনের ভিতর কমন পয়েন্ট কোন দুইটা বলো তো কে একজন? এই প্রজেকশন আর এই প্রজেকশনের ভিতর কমন পয়েন্ট কোনটা অথবা কমন অ্যালফাবেট কোনটা? ম্যাম ছোট হাতের ডি ছোট আর হাতের ডি আর সি। ছোট হাতের সি। সি তাহলে এটাকে আমার নামকরণ করতে হবে ছোট হাতের ডি, ছোট হাতের সি। সিমিলারলি দেখো এই প্রজেকশনটা তোমার উপরের দিকে উঠে গেছে এবং আরেকটা প্রজেকশনকে ইন্টারসেক্ট করতেছে। তাহলে এই দুইটা প্রজেকশনের ভিতর ইন্টারসেক্টিং পয়েন্ট দুইটা কি কি বলো তো, অথবা কমন দুইটা পয়েন্ট? এটা কিন্তু ডি, এটা বি না, এটা ডি, বড় হাতের ডি। তোমরা কি বুঝতে পারতেছো? আমি কমন পয়েন্ট কিন্তু জিজ্ঞেস করছি। ম্যাম কোন দুইটা লাইনে একটু আবার বলে ভালো হতো। এই যে দেখো, এটা একটা প্রজেকশন, এটা একটা প্রজেকশন এবং এদের নাম দিয়েছি আমরা ডিডি সিসি এ এ বিবি। আচ্ছা, এই প্রজেকশনটাকে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করতেছে। যখনই ইন্টারসেক্ট করবে তখন ওই বরাবর আমরা ভার্টিক্যাল উঠে যাব। উঠে গেলে উপরের দুইটা প্রজেকশন কি কি, দুইটা পয়েন্টে কি কাট করতেছে। এখন এই যে যে দুইটা প্রজেকশন আছে, এই একটা প্রজেকশন, এই আরেকটা প্রজেকশন, এই দুইটা প্রজেকশনের কমন পয়েন্টটাই হলো আমাদের এই পয়েন্টটা দিবে। তারপরে এই একটা প্রজেকশন, এই একটা প্রজেকশন, এই দুইটা প্রজেকশনের কমন পয়েন্টটাই থেকেই হলো আমি ইন্টারসেক্টিংটা পয়েন্টটা পাবো। তাহলে দেখো এই দুইটা প্রজেকশনের বড় ভিতর হাতের ডি ছোট আর সি ম্যাডাম, ক্যাপিটাল লেটারে ডি আর সি ম্যাডাম। হ্যাঁ, ক্যাপিটাল লেটারে সি আর ডি। সিমিলারলি আমাকে এটা বলো, জি ম্যাডাম। এই বরাবর আমি প্রজেকশন টানছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে ইন্টারসেক্ট করতেছে, তো তুমি ভার্টিক্যাল বরাবর উঠে যাও। এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। তাহলে ফার্স্টে আসি এই প্রজেকশন, এই পয়েন্টেরটার জন্য। তাহলে এই প্রজেকশন আর এই প্রজেকশনের ভিতর কমন পয়েন্ট কোনটা? দেখো, এইটার ভিতর কমন পয়েন্ট আর এইটার ভিতর কমন পয়েন্ট কোনটা আসতেছে? স্মল এ বি। হ্যাঁ, স্মল এ বি আসতেছে। কিন্তু সিমিলারলি ম্যাডাম আমরা ওই যে কোন প্রজেকশনটা ধরবো ম্যাডাম, এটা একটু ক্লিয়ার করলে আর একটু সুবিধা হতো। কোন কোনটা থেকে প্রজেকশনটা কোন প্রজেকশনটা মানে ধরবো আর কি। বুঝতে পাইনি, একটু আবার বলো তো। মানে এখান থেকে যে মানে যেখান থেকে ম্যাডাম যে কমন পয়েন্টগুলো নিচ্ছেন যে প্রজেকশনগুলো থেকে, হুম, ওইগুলো ম্যাডাম আসলে ম্যাডাম কোনটা থেকে কোনটা ধরবো আর কি। আচ্ছা আমি একটু সবগুলা রিমুভ করে দিই। দেখো ফার্স্টে কি করতেছো তোমরা সেটা একটু দেখো। তোমরা কি টপ ভিউটা কি বুঝতে পারছো? টপ ভিউ কি সবার ক্লিয়ার হইছে? আচ্ছা আমি একটু ডিসকার্ড করে দিই, আমি এইগুলা অ্যারোগুলো আগে রিমুভ করে দিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে ইজি হবে। আচ্ছা, এখন দেখো টপ ভিউতে যদি কারো কোনো প্রবলেম না থাকে, এখন আমরা প্রজেকশন টানবো। ফ্রন্ট ভিউ থেকে প্রজেকশন টানো, দুইটা প্রজেকশন পেলা। টপ ভিউ থেকেও প্রজেকশন টানো। আচ্ছা, আমাদের যখন টপ ভিউ কমপ্লিট হয়ে যাবে, আমাদের লেফট ভিউ ড্র করার সময় আমাদের এই যে যে প্রজেকশনটা টানলাম, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করতে হবে। আচ্ছা, এরপরে আমরা হলো এই প্রজেকশনটার নাম দিব, এই প্রজেকশনটার নাম দিব, এই প্রজেকশনটার নাম দিব, এই প্রজেকশনটার নাম দিব, চারটা নাম পাবো। এরপরে দেখো তোমার টপ ভিউ থেকে হলো আমাদের প্রজেক্টর বের করতে হবে। এগুলা হলো প্রজেক্টর ছিল, এই যে এগুলা কিন্তু প্রজেক্টর ছিল। এখন দেখো ফার্স্ট যে টপ ভিউটা আছে, এই পয়েন্ট থেকে তুমি প্রজেকশন টানতেছিলা, টানার পরে আমাদের যে ইনক্লাইন লাইনটা আছে সেখানে কি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, এই বরাবর তুমি আবার সোজা চলে যাবে। সিমিলারলি আমাদের সেকেন্ড যে টপ ভিউটা আছে, এই বরাবর হলো তুমি প্রজেকশন টানবা, টানার পরে এই কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি একটা লাইন ড্র করেছিলাম, এটাতে কি ইন্টারসেক্ট করবে, এই বরাবর তুমি সোজা চলে যাও। এই যে
এখন দেখো এখানে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, এরকম 4টা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে। এই পয়েন্টগুলোর হলো আমার নাম দিতে হবে। সো কমন যেই আমাদের প্রজেক্টর দুইটা আছে, যে দুইটা প্রজেক্টরের ভিতর কমন যেই পয়েন্টগুলা, সেই পয়েন্টের রেসপেক্টে আমরা নাম দিব। তাহলে এই প্রজেক্টরটা কি ছিল দেখো, ডিডি সিসি, আর এই প্রজেক্টরটা ছিল এডি বিসি। তাহলে আমাদের এই পয়েন্টটা হবে হলো এই দুইটার কমন পয়েন্ট। তাহলে এই দুইটার কমন পয়েন্ট কোনটা আসতেছে, এই যে ডি আছে, ডি আছে, তারপরে এখানে দেখো ছোট হাতে সি, কিন্তু এটা ছোট হাতে সি, ছোট হাতে সি, সো এই পয়েন্টটার নাম হবে হলো ডিসি। সিমিলারলি দেখো এইখানে কি, এই প্রজেক্টের নামটা কি ছিল আমাদের, এডি বিসি। তাহলে এই প্রজেক্টর আর এই প্রজেক্টরের কমন পয়েন্ট যে দুইটা, সেটাকে হলো আমরা নাম দিব। কমন পয়েন্ট কি আসতেছে, ডি, ডি, আর এটা কি ছিল, সি, সি, তখন নাম হয়ে যাচ্ছে সিসি। সিমিলারলি তুমি দেখো টপ ভিউ থেকে এই বরাবর কি প্রজেকশন টানছিল, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনটা কি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, তাহলে এই বরাবর সোজা উঠে যাও। এইখানে কি একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছ, এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছ। তাহলে এই প্রজেকশন আর এই প্রজেকশনের কমন পয়েন্টটা হবে হলো এডি, এই যে এবি। আবার এই প্রজেকশন আর এই প্রজেকশনের কমন পয়েন্টটা আসতেছে হলো এইটা এবি। তাহলে দুইটা প্রজেক্টরের ভিতর আমাদের কমন যে পয়েন্টটা পাবো, সেটাই হলো আমাদের ইন্টারসেক্টিং পয়েন্টের অ্যালফাবেট হবে। তাহলে বুঝতে পারছো এখন? জি ম্যাডাম। দেন তারপর আমরা যে শেডেড এরিয়াটা পাচ্ছি, সেটাকে আমাদের বলা হচ্ছে হলো লেফট ভিউ। তাহলে দেখো এই যে অবজেক্টটা ছিল, লেফট ভিউ মানে কি, তুমি এই বরাবর দেখবা, এই বরাবর দেখলে একটু ভালো মতো দেখো, আমাদের যেই বড় হাতে যে লেটার গুলা আছে, অ্যালফাবেট গুলা, সেগুলা কিন্তু উপরেই আছে, আর ছোট হাতে যে অ্যালফাবেট গুলা, সেগুলা কিন্তু নিচেই আছে। তার মানে হলো আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়েছে অথবা কারেক্ট হয়েছে। তাহলে এখন কি বুঝতে পারছো এই প্রজেকশনের জিনিসটা? এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা কেন নিলাম এটা বুঝলাম না। আচ্ছা, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের নিচে এই কারণে আমাদের লেফট ভিউটা ড্র করার জন্য। কারণ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা না করতাম, তাহলে প্রজেক্টর গুলা তো ইন্টারসেক্ট করতো না। ইন্টারসেক্টিং করার জন্য হলো আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতেছি। আচ্ছা, তোমাদের এর আগেও কিন্তু একটা জায়গা বলা ছিল যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল অথবা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করতে হবে অর্থোগ্রাফিক ভিউতে। এখানে কি বলা ছিল, এই যে অবলিক ভিউতে দেখো 45 ডিগ্রি অথবা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ড্র করতে হবে। সো এখন ক্লিয়ার হয়েছে এটা? জি মিস। আচ্ছা, এরপরে একটু আস্তে আস্তে আমরা উপরের প্রজেকশন লাইনটাকে আঁকতে হবে না ম্যাডাম? হ্যাঁ, উপরের সবগুলো ড্র করতে হবে, সবগুলো প্রজেকশন ড্র করতে হবে। এখানে দেখানো নেই, বাট প্রজেকশন তো ড্র করতে হবে, নাহলে তুমি এই পয়েন্ট আর এই পয়েন্ট কিভাবে পাচ্ছো? এখানে এবং দেখানো প্রজেকশনের নামগুলো কি ম্যাডাম শো করে দিব, মানে লিখে দিব? এটা তোমার বোঝার জন্য করলে আই থিংক বেটার হয়। তুমি প্রজেকশনটা না করলেও কোনো সমস্যা নাই, মানে নামকরণ যদি নাও করো কোনো সমস্যা নাই, বাট দেখা যাচ্ছে যে তুমি যদি করে থাকো, তাহলে হয়তো তোমার বুঝতে ইজি হবে। ম্যাম, বলো। ম্যাম মানে আমাদের এখানে যে চিত্রটা, এটা কি পরীক্ষার হলে আঁকতে হবে নাকি এটা দেওয়া হ্যাঁ। থাকবে, আমরা ওই প্রজেক্ট? এটা তোমাদের দেওয়া থাকতে পারে, হয়তো তোমাদের বলে দেওয়া থাকবে একটা কিউব, সেই কিউবটাকে তোমার ফার্স্টে ইমাজিন করে সেটা ফ্রন্ট ভিউটা ড্র করে নিতে হবে। সো সেই ফ্রন্ট ভিউ থেকে তোমার টপ ভিউ কিরকম আসতেছে, লেফট ভিউ কিরকম আসতেছে, সেটা তোমাদের ড্র করতে হবে। সো কোশ্চেনে তোমার এই যে এতটুকু খালি দেওয়া থাকবে, এই যে এইটুকু পোর্শন দেওয়া থাকবে, এই 3টা ফিগারই তোমার ড্র করতে হবে। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে পরের একটু ফিগারটা দেখো। এখানে যেটা বলছে সেটা হলো, কোশ্চেনটা একটু ভালো মতো পড়ো। আমাদের 1 ইঞ্চির একটা কিউব আছে, যেই কিউব কিনা আমাদের ভার্টিক্যাল যে প্লেন, সেটার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের ফেসটা আছে, এবং এখান থেকে হলো আমাদের প্ল্যান ভিউ, ফ্রন্ট ভিউ আর হলো লেফট ভিউটা ড্র করতে হবে। সো ফার্স্টে আমরা কাজ শুরু করব হলো টপ ভিউ থেকে।
কারণ আমাদের ফার্স্টে কিউবটা আগে ড্র করে নিতে হবে। সো কিউবটা ড্র করার জন্য এখানে দেখো আমাদের কিউবের ডাইমেনশন বলে দিছে 1 ইঞ্চি। সো আমাদের যে চারটা যে ফেস আছে প্রত্যেকটা ডাইমেনশন 1 ইঞ্চি হবে, এবং এটা আমাদের ভার্টিক্যাল যে প্লেনটা আছে সেটার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে। তাহলে দেখো এই যে যে কিউব টপ ভিউটা ড্র করলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে আছে। এরপরে আমরা হলো নামকরণ করে দিচ্ছি আমাদের অ্যালফাবেট দিয়ে। আমাদের উপরে যেগুলো আছে সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল লেটারে অ্যালফাবেট, আর নিচের যে ফেসটা বটম ফেস সেটা আমরা স্মল লেটার। দ্যাটস হোয়াই এটা। এখন একটু দেখো আমাদের টপ ভিউ কমপ্লিট হয়ে গেছে। টপ ভিউ থেকে আমরা ফার্স্টে ফ্রন্ট ভিউটা ড্র করব। সো ফ্রন্ট ভিউ ড্র করার আগে তোমার যে টপ ভিউটা ড্র করলা সেই টপ ভিউ থেকে হলো আমাদের কিছু প্রজেকশন টেনে নাও। এই বরাবর তুমি প্রজেকশন টেনে নাও প্রত্যেকটা এজ থেকে, এই বরাবর প্রজেকশন টেনে নাও এবং একটা সার্টেন ডিসটেন্স মেইনটেইন করে একটা প্রজেকশন টানো। আর যেহেতু আমাদের কিউবটা বলেছে 1 ইঞ্চি, সো 1 ইঞ্চির গ্যাপ রেখে আরেকটা প্রজেকশন টেনে রাখো। তার মানে এর মাঝখানে আমাদের যে কিউবটা আছে সেটা ড্র করতে হবে। এখন টপ ভিউ থেকে আমাদের যে এজ গুলো আছে সেখান থেকে আমাদের প্রজেকশন টানতে হবে। এই যে বিবি থেকে প্রজেকশন টানো, এটা কিন্তু এখান থেকে আসতেছে। ডিডি থেকে প্রজেকশন টানো, সিসি থেকে প্রজেকশন টানো। তাহলে প্রজেকশন টানা কমপ্লিট হয়ে গেলে দেখো আমরা কি বলছিলাম, ফ্রন্ট ভিউতে আমরা কি পাবো, হাইটটা পাবো আর আমাদের লেন্থটা পাবো। যেহেতু আমাদের হাইটটা উপরের দিকে, আমরা বড় হাতের যে লেটার গুলো আছে সেগুলা, তো এইগুলা নাম দিয়ে দাও ABCD, কারণ এখান থেকে এ আসবে, বি সি ডি, আর নিচে হাতে যেগুলো থাকবে সেগুলো স্মল লেটারে ABCD অথবা DC যেটা আসতেছে সেটা। এখন একটু দেখো তুমি যখন অবজেক্টটাকে এই সাইড থেকে দেখতেছো, এই যে এই সাইড থেকে যখন দেখছো, এই আমাদের ডি পোর্শন অথবা এই এজটা কি দেখা যাবে বলো তো? এটা কি আমাদের পেছনে না? এই সাইড থেকে তুমি যখন দেখতেছো অথবা এই সাইড থেকে দেখো না কেন, এই ডিডি পোর্শনটা কি দেখতে পাবা অথবা পয়েন্টটা? না ম্যাডাম, এটা পিছনের দিকে। এটা কিন্তু পেছনের দিকে আছে, সো দেখা যাবে না। এই কারণে আমাদের যে এখানে যে চেঞ্জটা আসতেছে, আমাদের ডিডি যে লাইনটা টানবো সেটা হলো আমরা ডট ডট লাইন দিছি, দ্যাট মিন্স এটা হিডেন লাইন। হিডেন লাইন ড্র করো। তাহলে আমাদের টপ ভিউ কমপ্লিট হয়ে গেছে আর ফ্রন্ট ভিউ কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের কি বলছে, লেফট ভিউ। সো লেফট ভিউটা ড্র করার জন্য কি আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি একটা লাইন ড্র করতে হবে। তাহলে এই যে যে প্রজেকশনটা টানছিলা তোমার, এটা ডিডি প্রজেকশন ছিল, এটা এ প্রজেকশন ছিল, এটা সিসি, এটা বিবি প্রজেকশন। এখন একটা সার্টেন গ্যাপে তো তুমি এই প্রজেকশনটাও টেনেছিলা, তাহলে এই প্রজেকশনটার নাম কি হবে, এ বি ডিসি, আর এই প্রজেকশনটার নাম হবে এ বি ডিসি। তাহলে তুমি এই প্রজেকশনের নাম পেয়ে গেল। এখান থেকে ডি পয়েন্ট থেকে যে প্রজেকশনটা টানতেছো সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা আছে সেটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে এই বরাবর আবার আরেকটা প্রজেকশন টানতে হবে। সিমিলারলি এটা যখন আমাদের একটা জায়গায় রেস্ট্রিক্টেড হচ্ছে সেই বরাবর হলো ব্যাক করে যাবে। এরকম ভাবে আমরা প্রজেকশন টেনে যেখানে ইন্টারসেক্ট করবে ওই বরাবর হলো আমরা ভার্টিক্যাল চলে যাব। এই বরাবর ভার্টিক্যাল চলে যাচ্ছে। এখন ভার্টিক্যাল যখন চলে যাচ্ছে তাহলে দেখো চারটা আটটা ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছ। এই যে একটা, দুইটা, 3, 4, 5, 6, 7, 8, আটটা ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে সেগুলোকে আমার নামকরণ করতে হবে। তাহলে দেখো ফার্স্টে যে পয়েন্টটা পাচ্ছ সেটার কমন পয়েন্টটা কি আসতেছে, আমাদের শুধু ডি পয়েন্টটা কমন আসতেছে কিন্তু, তাহলে সেটা আমরা ডি নাম দিচ্ছি। পরে যে আমাদের প্রজেকশন ছিল কমন পয়েন্টটা হলো এই যে এই প্রজেকশন আর এই প্রজেকশনের কমন পয়েন্ট আসতেছে স্মল এ। সিমিলারলি এই প্রজেকশন আর এই প্রজেকশনের ভিতর কমন পয়েন্ট আসতেছে স্মল সি। সিমিলারলি কমন পয়েন্ট আসতেছে হলো স্মল বি।
এবং এই লাইনটাকে যখন আমরা উপরের দিকে নিয়ে আসতেছি তখন এই প্রজেকশনটাকে ইন্টারসেক্ট করতেছে। তাহলে এই প্রজেকশন আর এই প্রজেকশনের ভিতর কমন লাইন অথবা কমন পয়েন্ট যেটা সেটা হবে ডি। সিমিলারলি এটা আর এটার ভিতর কমন পয়েন্ট দেখো তুমি পাবা এ, থার্ডটার ভিতর পাচ্ছ সি, এবং ফোর্থ যেটা আসতেছে সেটা হলো বি পাচ্ছ। তাহলে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট গুলা পেয়ে গেছি এবং ওটার নামকরণও করা হয়ে গেছে অথবা নেমিংও হয়ে গেছে। তাহলে আমাদের লেফট ভিউটাও কমপ্লিট। এবং তুমি যদি এই সাইড থেকে দেখো, আচ্ছা এটা তোমার ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউটা এটা। তো ফ্রন্ট ভিউটা তুমি যখন এই সাইড থেকে দেখতেছো তখন কোন পয়েন্টটা দেখতে পাবা না বলো তো? একটু তুমি যখন এই সাইড থেকে দেখতেছো, এই যে এই সাইড থেকে, এটা কিন্তু আমাদের লেফট ভিউ, সব পয়েন্ট কি দেখতে পাচ্ছো? একটু ভালো মতো দেখো তো। কোন পয়েন্টটা দেখতে পাবা না এই সাইড ম্যাম থেকে? সিসি ম্যাডাম, সিসি CC পয়েন্টটা কিন্তু সিটা দেখা যাবে দেখতে না। পাচ্ছ না। এ পয়েন্ট, ডি পয়েন্ট, বি পয়েন্টও কিন্তু দেখতে পাবা। তাহলে আমাদের হিডেন লাইন কোনটা হবে বলো তো? এই যে সিসি বরাবর যে লাইনটা আছে। আর বাকি যে লাইনগুলো আছে সবগুলা কিন্তু আমাদের সলিড লাইন। এই যে দেখো আগেরটার ক্ষেত্রেও সেম, আগেরটা আমরা এই পয়েন্টটা দেখতে পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই। যেহেতু আমরা এই পাশে করতেছি এই কারণে সিসি দেখতে পাচ্ছি না। সিমিলারলি তোমাকে যদি রাইট ভিউটা ড্র করতে বলতো তাহলে কি আমরা এই সাইড থেকে দেখতাম, তখন আমাদের হিডেন লাইনটা কোনটা হতো? কে একজন বলো তো? এ ম্যাডাম, এ পয়েন্ট, কারণ এই পয়েন্টটা আমরা দেখতে পেতাম না। তাহলে আমরা এই প্রবলেমটা কি বুঝতে পারছো তোমরা? একদমই ইজি, জাস্ট হরিজন্টাল কিছু লাইন টানবে, ভার্টিক্যাল লাইন টানবে, ওয়ান কাইন্ড অফ পাজল মিলানোর মতো। বলো। ম্যাম হুম ম্যাম আপনি যেভাবে প্রজেকশন এঁকে এঁকে দেখাচ্ছেন ম্যাম, আমরা কি হুবহু হ্যাঁ, এভাবে এটা না করলে তো তোমরা মিলাতে পারবা না, এটা করতে হবে তো। এটার ক্ষেত্রে তোমাদের আমি বা বলে দিই, প্রথমে যেমন একটা ফ্রেশ পিকচার ছিল ওরকম ভাবে আঁকলেই তো হবে। একটু আবার বলো তো কোনটা আঁকতে চাচ্ছো? ম্যাম এই যে প্রথমে একদম আপনার লাল লেখা ছাড়া প্রথমে যেটা ফ্রেশ পিকচার দেখা যাচ্ছে, এই যে আপনি সবকিছু মুছে ফেলার হ্যাঁ পরে এটাই হ্যাঁ, এটাই তো তো আঁকবো তোমাদের ম্যাম। ড্র করতে হবে, শুধু এই যে এটাই ড্র করবা, তো এটাই তো ড্র করতেছো। আর এই যে যে লাইনগুলো এটা তো আমি তো একেই দেখাচ্ছি, এই যে যেগুলা, জি ম্যাম এবার বুঝতে পেরেছি। এই এই অবজেক্টটাই হলো তোমাদের ড্র করতে হবে। মিস এখানের এই যে লেফট ভিউতে যে হিডেন গুলা বলছে এগুলা একটু বুঝিনি। আচ্ছা, এটা তো টপ, হিডেন লাইন। হ্যাঁ এটা তো টপ ভিউ তাই না? এই যে দেখো এই ভিউটা টপ ভিউ। Yes. আচ্ছা, এই টপ ভিউটা তুমি হলো এই সাইড থেকে দেখতেছো, কিন্তু এই সাইড থেকে দেখার কারণে ফ্রন্ট ভিউটা তুমি এটা পাচ্ছো। এখন এটা যদি ফ্রন্ট ভিউ হয় এবং এই অবজেক্টটাকে তুমি এই সাইড থেকে দেখো তাহলে কি পাবা? লেফট ভিউটা পাবা। তাহলে তুমি দেখো এই ফেসটা দেখতে পাচ্ছো, এই যে এই অবজেক্টটা দেখতে পাচ্ছো, এই পয়েন্টটা দেখতে পাবা, আর এই পয়েন্টটা দেখতে পাবা। সিসি পয়েন্টটা কিন্তু দেখতে পারবা না, কারণ সিসি পয়েন্টটা হলো এই যে যে সারফেসটা, এই সারফেসের কারণে সেটা ঢাকা পড়ে যাবে, কিন্তু এই সারফেসটার কারণে ঢাকা পড়ে যাইতেছে। ইয়েস মিস। তাহলে তখন হলো আমরা সিসি পয়েন্টটা হিডেন লাইন দিয়ে দিচ্ছি। এখন ক্লিয়ার? জি মিস বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পরে যদি আরেকটা এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, এটার ক্ষেত্রেও সেম, একদমই খুবই ইজি, একটু জাস্ট কোশ্চেনটা বোঝো তাহলেই হয়ে যাবে। আমাদের একটা প্রিজম দেওয়া আছে, প্রিজমের বেসটা হলো 1 ইঞ্চি এবং প্রিজমের যে হাইটটা সেটা হলো 3 ইঞ্চি, এবং প্রিজমটা হলো আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ভার্টিক্যাল প্লেনে ড্র করা আছে। তো এখান থেকে বলছে আমাদের প্ল্যান ভিউটা আঁকতে আর হলো ফ্রন্ট যে এলিভেশনটা আছে সেটা আঁকতে। সো দেখো এই যে হলো আমাদের প্রিজমের আমরা ফার্স্টে বেসটা ড্র করে নিলাম, এবং বেসটা আমাদের কি বলছিল 1 ইঞ্চি, এবং আমাদের টপ যে ফেসটা সেটাকে আমরা বড় হাতের ABC দিচ্ছি, আর বটম যে ফেসটা সেটা আমরা ছোট হাতের ABC দিচ্ছি, এবং এটা কিন্তু বটম ফেসটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখান থেকে আমরা হলো আমাদের যে
এলিভেশন যেটা আছে সেটা হলো আমরা ড্র করার ট্রাই করতেছি। তাহলে এই বরাবর তোমরা প্রজেকশন নাও, প্রজেকশন নিলে এই যে দেখো এই বরাবর আমরা প্রজেকশন নিচ্ছি এবং এটার এই বরাবর প্রজেকশন আসবে। তো তুমি যখন প্রজেকশন নিচ্ছ এই বরাবরও তো একটা লাইন তোমার ড্র করতে হবে, এবং আমাদের যে প্রিজমটা আছে সেটা হলো 3 ইঞ্চি ডিস্টেন্সে অথবা হাইটটা 3 ইঞ্চি, সো আমাদের 3 ইঞ্চি মেনটেন করে হলো আমরা আরেকটা প্রজেকশন ড্র করতেছি। তো এখান থেকে হলো আমাদের টপ ভিউ যেটা আছে সেটা হলো আমরা পেয়ে গেলাম আমাদের প্রিজমের, এটা কিন্তু টপ ভিউ পাচ্ছ তুমি। আচ্ছা এখন একটু দেখো আমাদের প্রিজমের যে টপ ভিউটা পেলা সেটা কি বলছে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হলো ভার্টিক্যাল প্লেনের সাথে রেস্ট করা আছে। তাহলে তোমার এই যে ভিউটা পেলা এই ভিউটাকে তুমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা দাও, রোটেট করলে এই ভিউটা পাচ্ছ, এবং এই ভার্টিক্যাল যে প্লেনটা আছে অথবা হরিজন্টাল যে প্লেন সেটার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এটা হলো আমাদের মেইন অবজেক্ট, কোশ্চেনে এটা বলা আছে। এখন এখান থেকে হলো তোমাদের ফ্রন্ট ভিউটা ড্র করতে হবে। ফ্রন্ট ভিউটা ড্র করার কিচ্ছু না, প্রত্যেকটা এজ থেকে তুমি প্রজেকশন টানো, এই যে দেখো এই বরাবর প্রত্যেকটা এজ থেকে প্রজেকশন টানবা। এখন দেখো এই যে যে আমাদের প্লেনটা আছে এটার কি আমাদের একটা প্রজেকশনের লাইন দিবে এ এ সি সি, সিমিলারলি এই বরাবর যে প্রজেকশনটা আছে সেটা হলো বি বি। এখন দেখো এই যে যে প্রজেকশনটা তুমি ড্র করলা, ড্র করার পর এই যে পয়েন্টটা পাচ্ছ অবভিয়াসলি কি একটা পয়েন্টেই কিন্তু ইন্টারসেক্ট করতেছে, এ পয়েন্ট, দ্যাটস ওয়াই আমরা এটাকে নাম দিচ্ছি এ। সিমিলারলি বি পয়েন্ট থেকে তুমি যখন প্রজেকশন টানতেছো এটা বি পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, দ্যাটস ওয়াই এটাকে নাম দিচ্ছ বি। সিমিলারলি সি পয়েন্ট থেকে তুমি প্রজেকশন যখন টানতেছো তখন এটাকে পাচ্ছ হলো এই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, কমন পয়েন্টটা ছোট হাতের সি। আর তুমি যখন বেইজে যে ফিগারটা দেখতে পাচ্ছ আমাদের নরমালি এটা যখন দেখবা সেটা থেকে দেখো আমাদের বি আর সি পয়েন্ট কিন্তু কানেক্টেড, কারণ প্রিজমে কি বুঝলাম একটা এপেক্স অথবা কানেক্টিং পয়েন্ট কিন্তু থাকে, দ্যাটস ওয়াই আমরা বি সিটা কিন্তু অ্যাটাচ করে দিছি এই যে। আচ্ছা এরপরে যেটা আসতেছে সেটা দেখো আমাদের সিমিলারলি এই পয়েন্টগুলা থেকে কানেক্ট করে দাও, কানেক্ট করে দিলে আমরা যেই জিনিসটা দেখতে পাবো সেটার হলো নামকরণ করে দাও এবং কমন যে পয়েন্টটা। আচ্ছা এটা হলো তুমি টপ ভিউটা দেখতে পাচ্ছ, তুমি অবজেক্টটাকে যখন এই সাইড থেকে দেখবা, এই সাইড থেকে তুমি যখন দেখতেছো তখন কোন জিনিসগুলা দেখতে পাবা বলো তো? এই পয়েন্টও দেখতে পাচ্ছে, এই পয়েন্টও দেখতে পাচ্ছে, এই পয়েন্টও কিন্তু দেখতে পাচ্ছে, দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু আমরা সলিড লাইনটা যাচ্ছে। বাট তুমি যখন এই সাইডে আসতেছো শুধু এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, আর বি পয়েন্টটা তো উপরেই উপরে ইন্টারসেক্ট হয়ে যাচ্ছে, বাট সি পয়েন্টটা কি তুমি দেখতে পাচ্ছো? পাচ্ছ না কিন্তু। তো তুমি সি পয়েন্ট যেহেতু দেখতে পাচ্ছ না, সো সি পয়েন্টটা হলো আমাদের ডট ডট অথবা হিডেন লাইনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করার ট্রাই করি। এটা খুবই ইজি ছিল, তুমি যদি আমাদের টপ ভিউটা ড্র করে ফেলতে পারো এবং 30 ডিগ্রি ইনক্লাইন করে, তাহলে সেখান থেকে আমাদের ফ্রন্ট ভিউ ড্র করাটা ইজি হয়ে যাবে। জাস্ট কয়েকটা প্রজেকশন টেনে দিবা এরকম, আর যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাকে আমরা বলবো হলো কমন ইন্টারসেক্টিং পয়েন্ট। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু দেখো, আমাদের যে বি পয়েন্টটা এখান থেকে যখন আমরা ড্র করছি বি পয়েন্টটা কিন্তু এ সি লাইনের কিন্তু মিড পয়েন্ট। সো আমাদের টোটালটা কিন্তু ছিল 3 ইঞ্চি, দ্যাটস ওয়াই এটা 3 না 1 ইঞ্চি, দ্যাটস ওয়াই কিন্তু এটা হাফ ইঞ্চি হয়ে গেছে। সো এই যে যে ডাইমেনশনটা তোমরা যখন ড্র করবা এটা কিন্তু হাফ ইঞ্চি। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ বলো বলো। ম্যাম এটা কি আমাদের স্কেলিং করা লাগতে পারে? হ্যাঁ এটা স্কেলিং করা লাগতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট কথা বলছো। কারণ হলো তোমাদের যখন ডাইমেনশন দিয়ে দিবে যে 2 ইঞ্চি অথবা 5 ইঞ্চি তখন তুমি এত বড় পেজে কিভাবে করবা, তো তখন তুমি স্কেল করে ছোট করে নিবা, দেন তারপরে এই লেন্থ গুলা মেজারমেন্ট দিতে পারবা। ওকে মিস। আচ্ছা তাহলে এই জিনিসটা আমরা মোটামুটি বুঝতে পারছি প্রিজমেরটা। এরপরেও
আরো কিছু ভিউ দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমি একটু কোশ্চেনটা পড়ে নিই, তাহলে বুঝতে পারবো একই জিনিস। এটাও কিন্তু সেম জিনিস, আমাদের ইকুইল্যাটেরিয়াল একটা প্রিজম দেওয়া আছে এবং সেম হাইট দেওয়া আছে, সেখান থেকে বলছে যে তোমার লেফট ভিউটা ড্র করতে। আমি আর এটা দেখাচ্ছি না, কারণ হলো তোমরা মোটামুটি আগে যেটা করে আসছো সেম ভাবে। এখানে তোমার ফ্রন্ট ভিউটা একটু বলছে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হরিজন্টাল প্লেনের সাথে আছে। এই যে, তাহলে তোমার প্রিজমটা যেটা আছে আগেরটাতে, যেটা দেখো কি করছিলাম, আমাদের বেসটা কিন্তু একদম প্যারালাল ছিল, বাট এখন প্রিজমটাই আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার সাথে আছে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি প্রিজমটা আগে ড্র করে নাও ফ্রন্ট ভিউ, এবং ওইটা থেকে তোমার টপ ভিউটা ড্র করো, আর তুমি লেফট ভিউটা ড্র করো। তাহলে এটা তোমরা দেখে নিও, যদি না পারো তাহলে আমাকে নেক্সট ক্লাসে বলে দিও যে ম্যাডাম এটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি একটু দেখে নিই আজকে শেষ করতে পারবো কিনা। আচ্ছা, আমি আজকে আর করাচ্ছি না, আজকে তোমাদের মোটামুটি এই যে যে কয়টা আছে এই কয়টা পর্যন্তই হলো আমি তোমাদের রেখে দিচ্ছি। এই যে দেখো, ইকুইল্যাটেরিয়াল প্রিজম পর্যন্ত আমি রাখতেছি। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে তোমাদের এই যে যে বাকি যে ফিগার গুলো আছে 15 থেকে স্লাইড হলো 19 পর্যন্ত, এই ফিগার গুলা হলো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা অথবা কোশ্চেন দেখে বোঝার ট্রাই করবা। আমি আঁকতে বলতেছি না, বাট আপাতত তোমাদের রিপোর্টে শুধু হলো এই তিনটা ড্র করবা। এই যে 11 নাম্বারটা, 12 নাম্বারের কোশ্চেনটা, 13 নাম্বার, আর হলো 14 নাম্বার, এগুলা ড্র করবা। আর নেক্সট ক্লাসে হলো বাকি যে ফিগার গুলাও আছে প্রজেকশনের, ওগুলা একটু দেখে নিবা। আর নেক্সট ক্লাসে হলো আমি বাকিগুলা ডিসকাস করব, কারণ যেহেতু আজকের টাইম অলরেডি শেষ হয়ে গেছে, সো এটা কভার দেওয়া যাবে না।